রাফসানের মেজাজটা অনেকটাই খারাপ হয়ে আছে। রাফসান অনেক দিন ধরেই বাড়িতে বিয়ের কথা বলে আসছে, কিন্তু তার বাবা ইমরান সাহেব সব সময় একটা কথাই বলেছে। শোনো রাফসান, আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর বিয়ের চিন্তা করো। এরপর রাফসান আর বিয়ের কথা তো দূর, কোনো কল্পনাও করেনি। কিন্তু আজ হঠাৎ করে বাড়িতে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। রাফসান চাকরির ইন্টারভিউ দিয়ে এসে সবে ড্রয়িং রুমে বসে সোফায় বসে নিজের কপাল টিপছে, আর তার মা নাসিয়া বেগম হাসি মুখে এসে তার সামনে দাঁড়িয়ে আছে। মায়ের দিকে একবার তাকালো রাফসান, কারণ তার বড় ভাই জানিয়েছে তাকে যে রাফসান, তোর জন্য বাবা মেয়ে দেখেছে। তাও কে জানিস? আমার বড় শালিকা, তোর সিনিয়র হয়। মেয়েটার সাথে বাবার খুবই ভালো সম্পর্ক। এজন্যই রাফসানের মেজাজটা অনেকটা খারাপ হয়ে আছে। সে তার মাকে এমন ক্যাবলার মতো হাসতে দেখে আরও রেগে বলে, আম্মা, আপনি কি একবারও ভেবে দেখেছেন আব্বা কি বলেছে? যখন আমি নিজে থেকে বিয়ের কথা বললাম, তখন আব্বা বলল আগে পড়াশোনা শেষ করো, তারপর বলল আগে একটা চাকরি জোগাড় করো, তারপর বিয়ের পিঁড়িতে বসাবো। এরপর আমি সব বাদ দিয়ে চাকরি খোঁজায় মন দিলাম, আর বিয়ে থেকে নিজেকে দূরে রাখলাম। অথচ আজ যখন আমি মানসিকভাবে প্রস্তুত নই, তখন আব্বা নিজে থেকেই আমার জন্য পাত্রী ঠিক করে বসে আছে, তাও আবার আমার চেয়ে বয়সে বড় একটা মেয়েকে, সেও কিনা বড় ভাইয়ের সিনিয়র শালী। আম্মা, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি এই বিয়ে করতে পারবো না। আপনি গিয়ে আব্বাকে বুঝিয়ে বলুন এই সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে না দিতে। এক নাগারে কথাগুলো বলে রাফসান টেবিলে থাকা পানির গ্লাস থেকে পানিটুকু খেয়ে হাঁপাতে থাকে। তার মা নাসিয়া বেগম বলেন, রাফসান, তুই কেন শুধু শুধু রাগ করছিস বাবা? সিনিয়র হয়েছে তো কি হয়েছে? মাত্র 1-1.5 বছরের বড় ছোটতে কিছুই আসে যায় না। যদিও মেয়েটা তোর চেয়ে সামান্য সিনিয়র, কিন্তু বিশ্বাস কর মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর। তুই চিনিস না তাকে? দেখিসনি তো তাই, চাঁদের মতো রূপ তার। আমি বলি কি, তুই অকারণে জেদ না করে একবার মেয়েটার ছবিটা দেখ। আমার কাছে তো ছবি আছে, তুই দেখলি বুঝবি আমি কেন বলছি। আর মেয়েটা শহরের বাইরে পড়াশোনা করতো। নাসিয়া বেগম আঁচলের নিচ থেকে একটা ছবি বের করে রাফসানের দিকে এগিয়ে দেয়। রাফসান সেই ছবির দিকে একবারও না তাকিয়ে সোফা থেকে উঠে দাঁড়িয়ে গেল। সে দরজার দিকে এগোতে থাকে। তখন নাসিয়া বলে, রাফসান, তুই একবার ছবিটা দেখ রে বাবা। অন্তত তো একবার দেখার পর তুই না বলিস মেয়েটা শুধু দেখতে সুন্দর নয়, ও মনেও অনেক ভালো। ও তোকে অনেক বেশি ভালোবাসবে, আমি নিশ্চিত। তোর মতো জেদি ছেলের জন্য এমন শান্ত আর পরিণত একটা মেয়েই দরকার। আমি কোনো পরিণত বা সিনিয়র মেয়েকে বিয়ে করতে পারবো না আম্মা। আপনি বারবার একই কথা কেন বলছেন? আর তাছাড়া আমার নিজের কোনো ভবিষ্যৎ এখনও নিশ্চিত নয়। আমি তো এখনও কোনো চাকরি পাইনি। বেকার ছেলে বিয়ে করার কোনো মানেই হয় না। আমি চাই না অন্যের ওপর বোঝা হতে। রাফসান আবারও পা বাড়ায় নিজের ঘরের দিকে। মেজাজটা অনেকখানি খারাপ হয়ে গেছে ওর। সে রাগে কিছু জোর গলাতে বলতেও পারছে না। কে বলছে তুই চাকরি পাসনি? তোর চাকরি তো হয়ে গেছে রে পাগল ছেলে। গতকাল যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে এসেছিলি, সেখান থেকে নিয়োগপত্র এসেছে। তোর আব্বা সেটা পেয়েছে আজ সকালেই। এই দেখ, বাড়ির ঠিকানায় ওরা চিঠি পাঠিয়েছে। তুই এখন আর বেকার নস। সত্যি বলছেন আম্মা? ওনারা তো ইন্টারভিউ বোর্ডে বললেন যে আপাতত লোকের দরকার নেই। দিন তো দেখি চিঠিটা। রাফসান চিঠিটা হাতে নিয়ে দ্রুত পড়তে শুরু করে। তার চেহারায় এক এক মুহূর্তের জন্য আনন্দের ঝিলিক দেখা যায়। তার স্বপ্ন পূরণের পথে এই চাকরিটা অনেক বড় একটা সুযোগ। সে খুশিতে আত্মহারা হয়ে চিঠিটা বারবার পড়ে। এবার তো তোর বিয়ে করতে কোনো আপত্তি থাকার কথা নয়। চাকরি পেয়ে গেছিস, এখন তো সংসার করা সহজ হবে। তোর আব্বার অনেক দিনের ইচ্ছা এই মেয়েটাকেই যেন তুই বিয়ে করিস, তাই তিনি সব পাকা কথা দিয়ে এসেছেন। তাছাড়া তোর ভাই তো আছেই এখানে জড়িত। আম্মা, চাকরিটা পেয়েছি ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আমাকে এখনই বিয়ে করতেই হবে। আর যেহেতু বিয়ে করার জেদ আব্বাই ধরেছে, তাহলে আমার জন্য জুনিয়র কোনো মেয়ে দেখুক। সিনিয়র বউ নিয়ে যদি আমি বাইরে বের হই, তাহলে তো লোকে হাসাহাসি করবে।
আমার বন্ধু বান্ধবদের সামনে আমি কি করে মুখ দেখাবো? ওরা সবাই বলবে আমি নির্ঘাত টাকার লোভে বা কোনো স্বার্থের জন্য এমন সিনিয়র একটা মেয়েকে বিয়ে করেছি। না আম্মা, আমার পক্ষে সম্ভব না এই বয়স্ক টাইপের কাউকে বিয়ে করা। ঠিক সেই মুহূর্তে রাফসানের বাবা ইমরান সাহেব সেখানে প্রবেশ করেন। তার মুখমণ্ডল গম্ভীর আর চোখে কঠোরতা মিশে আছে। রাফসানের কথা সে স্পষ্ট শুনেছে। কি হয়েছে নাসিমা? রাফসান কি বলেছে? ওকে এখনো আমার কথার অবাধ্য হওয়ার সাহস দেখাচ্ছে? ওকে বলে দাও এখন ওর কোনো কথা চলবে না। যা বলবো আমি তাই হবে। আমি অন্য শহরে গিয়ে একবার বিপদে পড়েছিলাম, পকেট মেরেছিল আমার। এখন ওই মেয়েটা আমাকে নিজের বাসাতে নিয়ে আমার সেবা করবে, টাকা দেয়, গাড়ি ভাড়া দিয়ে খাইয়ে সেবা করে পাঠিয়েছিলে। রাফসানের নাকটা ফুলে ওঠে। সে বাবার উপরে কথা বলতে পারে না। তার বাবা সব সময় এমন এক রোখা নিয়ম করেছে এখানে। নাসিমা বলে, রাফসান আসলে মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছে না। ও বলছে মেয়েটি ওর চেয়ে বড়, তাই ওর সমস্যা হচ্ছে। এখন কি করা যায়? কেন ও বিয়ে করতে চাচ্ছে না? সেদিন যখন পাড়ার মাঝে বিয়ের কথা তুলেছিল তখন তো খুব শখ ছিল। সেদিন যদি আমি তাকে তার সাথে বিয়ে দিতাম, সেদিন তো লাফিয়ে ঠিকই বিয়ে করতে বসতো। আমি আর অর্ণব গিয়ে অবন্তীর বাবার কাছে গিয়ে সব পাকা কথা দিয়ে এসেছি। আমার মুখের কথার কি কোনো দাম নেই? আমি যা করি তার মঙ্গলের জন্যই করি, সেটা কি ও বুঝে না? রাফসান বুঝতে পেরেছে তার বাবা কেন মেয়েটাকে পছন্দ করেছে। সেবার ইমরান সাহেব সিলেটে গিয়েছিলেন। সেদিন তাকে মেরে ছিনতাই করেছিল দুটো ছেলে। বুড়ো মানুষ গলির ভিতর পড়েছিল, ঠোঁট কপাল কেটে রক্ত পড়ছিল। কেউ যাচ্ছিল না কাছে। হঠাৎ সেখান দিয়ে অবন্তী যাচ্ছিল। ইমরান পানি পানি করছিল। অবন্তী ছুটে যায়। মুরব্বি মানে রাফসানের বাবাকে অবন্তী পানি খাওয়ায়, তার মেসে নিয়ে আসে। আঙ্কেল বলে পরিচয় করিয়ে দেয়, সেবা করে, ডক্টর দেখায়। ইমরান সব কিছুই খুলে বলে। তখন অবন্তী অনেকগুলো টাকা দিয়ে ইমরানকে সাহায্য করে। ইমরান অবন্তীর সেবায় অনেক খুশি হয়। পরিচয় জানতে চায় ইমরান অবন্তীর কাছে। এরপর অবন্তী জানায়, আঙ্কেল, আমার বাসা তো ঢাকাতে, আপনিও তো ঢাকাতে থাকেন। আমি সিলেট ভার্সিটিতে চান্স পেয়ে চলে এসেছি। তা মা, তোমার বাবার নাম কি? জি আঙ্কেল, আতিক খান। কোন অতীক? যার 3 মেয়ে আছে? হ্যাঁ, আপনি জানলেন কি করে? তার মেজো মেয়ের নাম কি? শ্রাবন্তী? হ্যাঁ আঙ্কেল, আপনি কিভাবে জানেন? আমার বড় ছেলের সাথেই তো শ্রাবন্তীর বিয়ে হয়েছে। তুমি কি বড় মেয়ে? জি আঙ্কেল, আমি বড় মেয়ে। তো তোমাকে কখনো দেখিনি কেন? আর তুমি তো আমার আত্মীয়। আসলে বাড়িতে থাকলে মা খালা বিয়ের চাপ দিত, তাই একটু ঝামেলা করে চলে এসেছিলাম। বোনের বিয়েতেও মা যেতে না করে দিয়েছিল। এরপর সারাদিন অবন্তী ইমরানের সাথেই থাকে। মেয়েটারও ইমরানকে বেশ ভালো লাগে। কত সুন্দর করে তাকে মামা বলে ডাকছিল। অবন্তীর কথা, কাজে, সেবায় ইমরান সাহেব অনেক বেশি খুশি হয়ে যায়। শ্রাবন্তী থেকেও অনেকটা ভালো অবন্তী। ইমরান সাহেব সেদিনই সিদ্ধান্ত নেয় তার ছোট ছেলে রাফসানকে যদি বিয়ে করাতে হয় তবে তার বড় ছেলের বড় শালিকার সাথেই বিয়েটা করাবে। তাই অনেক যখন বিয়ের কথা বলেছিল বাড়িতে, তারপর উনি আতিক সাহেবের সাথে কথা বলে পাকাপোক্ত করে রেখেছিলেন। রাফসান চাকরি পাওয়ার পরই সেটা এখন ঘটতে চলেছে। রাফসান তার বাবার দিকে তাকিয়ে বলে, আব্বা, পাকা কথা দেওয়ার আগে একবার আমার মনের কথাটা তো জানা উচিত ছিল আপনার। আমি এই বয়সে সিনিয়র কোনো মেয়েকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো কি না সেই চিন্তা করার দরকার ছিল না আপনার? আমি তো কোনো ছোট বাচ্চা নই, আমি সব মানতে পারবো না। তোর কথা চিন্তা করে আমি এই বিয়েটা ঠিক করেছি। অবন্তী আমাদের বড় ছেলে অর্ণবের শালিকা। তাকে আমরা আগে থেকেই চিনি। সে অনেক লক্ষ্মী একটা মেয়ে। কথা কম বলে বিয়ের জন্য নিজেকে তৈরি করে নে। বারবার একই কথা আমি বলতে পারবো না। তোর বড় ভাই অর্ণব আজ পর্যন্ত আমার সাথে কোনো বিষয়ে তর্ক করার সাহস দেখায়নি। আর তুই আমার সামনে দাঁড়িয়ে মুখে মুখে উত্তর দিচ্ছিস। নাসিমা, তুই রাফসানকে বুঝিয়ে দাও, বিয়ে করতে হলে এই মেয়ের সাথে বিয়ে করতে হবে। আর যদি সে রাজি হয় তাহলে ওই বাড়ির ছেড়ে ওকে চলে যেতে বলো।
আমার কথার অবাধ্য কেউ এই বাড়িতে থাকবে না, আর যদি চলে যায় তবে সব সম্পর্ক শেষ। রাফসান যেন তার বাবার কথায় আকাশ থেকে পড়ে, মনটা নিমেষেই খারাপ হয়ে যায়। অন্য একটা মেয়ের জন্য তার বাবা এভাবে কথা শোনাতে পারলো। রাফসান গম্ভীরভাবে বলল, ঠিক আছে আব্বা, সিনিয়র মেয়েকে বিয়ে করাচ্ছে বাড়ি ছেড়ে চলে যাওয়া অনেক বেশি সহজ আর সম্মানজনক মনে করি। আমি এখনই চলে যাব, আমাকে আর এই বাড়িতে দেখতে হবে না আপনাদের। রাফসান রাগে গজগজ করতে করতে নিজের ঘরের দিকে যায়। সে আলমারি খুলে ব্যাগ বের করে জামা কাপড় গোছাতে শুরু করে। তখনই সেখানে তার চাচিমা আর বড় ভাই অর্ণবের স্ত্রী অর্থাৎ তার ভাবি এসে হাজির হয়। রাফসান বাবা, কি করছিস তুই? ব্যাগ গোছাচ্ছিস কেন? চাচিমা, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। এই বাড়িতে থাকার মতো পরিবেশ আর নেই। সবাই জোর করে আমার উপর সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। আমি বলি কি রাফসান, তুই অকারণে রাগ করিস না। তুই বিয়েটা করে নে, কথা দিচ্ছি। মেয়েটি যদি ভালো না হয় তাহলে তাকে তাড়াবার দায়িত্ব আমার। তুই বিয়েটা একবার কর, দেখবি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ রাফসান, চাচিমা ঠিক বলেছেন, আমাদের কথা শুনে বিয়েটা করে নে। আমরা তো তোর খারাপ চাই না। কি অদ্ভুত কথা বলছেন আপনারা! একবার বলছেন বিয়ে করো, আবার বলছেন তাড়িয়ে দেবে। সিনিয়র একটা মেয়েকে বিয়ে করব মানে কি? আমার পক্ষে এটা সম্ভব নয়। মনে হচ্ছে আপনারা সবাই মিলে আব্বার সাথে হাত মিলিয়েছেন আমাকে ফাঁসানোর জন্য। আরে গাধা ছেলে আমার, কথাটা তো শুনবি। তুই এখন বিয়েটা কর, তারপর কিছুদিন গেলি যদি না মেলে তখন দেখা যাবে। বিয়ে করার দরকার নেই আর তাড়াবারও দরকার নেই। এখন জোর করে বিয়ে করে পরে তাড়িয়ে দিলে সারা দুনিয়ার মানুষ বলবে আমারই কোনো দোষ আছে। তারা ভাববে আমি চরিত্রহীন, তাই আমার বউ সংসার ছেড়ে চলে গেছে। এরপর কোনো ভালো মেয়ে আমাকে আর বিয়ে করতে চাইবে না। আপনাদের এইসব কাঁচা প্ল্যান অনুযায়ী চললে আমার কপালে সারা জীবন দুঃখই আছে। আমাকে আমার মতো কাজ করতে দিন। যান আপনারা এখান থেকে, আমার কারো সাহায্যের দরকার নেই। চাচিমা আর ভাবি মুখ কালো করে চলে যায়। একটু পর নাসিমা বেগম আবার আসে, ঘরে ঢোকেন। তিনি রাফসানের ঘাটে বসে তার হাত ধরে বলেন, রাফসান শোন বাবা, আমি কিছু কথা বলি। তোর বাবার পছন্দ কখনোই খারাপ হয় না। অবন্তীর বাবা তোর বাবার খুব কাছের বন্ধু, তিনি কথা দিয়ে এসেছেন। এখন যদি তুই এই বিয়ে না করিস তাহলে তোর বাবার মান সম্মান ধুলোয় মিশে যাবে। সমাজে তিনি মুখ দেখাতে পারবেন না। তোর বড় ভাই অর্ণবও এই বিয়েতে খুব খুশি। আমি তোর মা হয়ে বলছি, অন্তত তো আমার দিকে তাকিয়ে এই বিয়েটা তুই কর। আপনি কি জানেন আপনি আমাকে কত বড় বিপদে ফেলছেন আম্মা? আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন তখন আমি রাজি। তবে আপনাকে একটা কথা দিতে হবে। যদি কথা দেন তবেই আমি বিয়ের আসরে বসবো। কি কথা বল? তুই যা বলবি আমি তাই শুনবো, শুধু বিয়েতে রাজি হ। আমি অবন্তীর সাথে আগামী 6 মাস সংসার করব। এই 6 মাসের মধ্যে যদি আমি ওকে স্ত্রী হিসেবে মনের প্রাণে মেনে নিতে না পারি তবে আপনি নিজে উদ্যোগ নিয়ে ওকে আমার জীবন থেকে সরিয়ে দেবেন। আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না তখন। 6 মাস তো খুব কম সময় হয়ে যায় রাফসান। চেনা পরিচিত হতে আর মানিয়ে নিতে সময় লাগে। আমি তোকে 9 মাসের সময় দিচ্ছি। 9 মাস তুই সংসার করবি। যদি 9 মাসের মধ্যেও তুই অবন্তীকে মেনে নিতে না পারিস, আমি নিজেই তোদের ডিভোর্স করিয়ে দেব। এটা আমার ওয়াদা। বেশ, রাজি। আমি না হয় রাজি হলাম, কিন্তু মেয়ের দিক থেকে সে যদি আসলেই বিয়ে করতে না চায়, আমার সাথে আপনারা যুদ্ধ করছেন, তার সাথে কি হচ্ছে? আরে গাদা, মেয়েটার সাথেই আমরা কথা বলেছি, ভালো মেয়ে। রাফসান আর কিছুই বলে না। সে চুপচাপ ব্যাগ রেখে জানালার দিকে তাকিয়ে থাকে। নাসিমা বেগম হাঁপ ছেড়ে বাঁচেন, কারণ শেষ পর্যন্ত রাফসান রাজি হয়েছে। পুরো বাড়িতে এখন বিয়ের প্রস্তুতি শুরু হওয়ার ধুম পড়ে যাবে, কিন্তু রাফসানের মনে কোনো আনন্দ থাকবে কিনা কে জানে। সে কেবল 9 মাস পার হওয়ার অপেক্ষায় মনে মনে ছিল গুনতে শুরু করবে। তাছাড়া কি করবে? রাফসান নিচে নেমে আসে। একটু পর নাসিমা বেগম ঘরের কাজ গুছিয়ে রাফসানের সামনে এসে দাঁড়ায়। তার চোখে মুখে স্বস্তির হাসি। রাফসান যে অবশেষে বিয়েতে রাজি হয়েছে, এটাই তার কাছে বড় পাওয়া। রাফসান, যেহেতু তুই বিয়েতে রাজি হয়েছিস,
তাহলে অন্তত তো একবার অবন্তীকে ডেকে নে বাবা। আমি তোর বাবাকে গিয়ে বলি বিয়ের সব আয়োজন শুরু করতে। হাতে একদম সময় নেই। নাসিমা বেগম ওর সামনে থেকে বেরিয়ে যেতেই রাফসান সোফাতে হেলান দিয়ে বসে পড়ে। তার মাথায় এখন অন্য চিন্তা কাজ করছে। সে মনে মনে এক নিষ্ঠুর পরিকল্পনা সাজাতে শুরু করে, কিভাবে এই 9 মাসে অবন্তীকে মানসিক কষ্টে রাখবে, আর ঠিক 9 মাস পূরণ হবার সাথে সাথেই তাকে জীবন থেকে চিরতরে বিদায় করবে, সেই ছক কষছে সে। সোফায় বসে বসে সব পরিকল্পনা শেষ করে রাফসান বাইরে যায়। সারাদিন কাজ শেষ করে বিকেলের দিকে বাড়িতে আসে। নিচে নেমে সে অবাক হয়ে যায়। এরই মধ্যেই বাড়ির সবাই মিলে বিয়ের সব কেনাকাটা সেরে ফেলেছে। ড্রয়িং রুমে স্তূপ হয়ে আছে নতুন শাড়ি, গয়না আর উপহারের প্যাকেট। রাফসান চুপচাপ দাঁড়িয়ে থেকে সবার দৌড়ঝাঁপ দেখছে। সে লক্ষ্য করে তার বাবা ইমরান সাহেব আজ খুব খুশি। ইমরান সাহেব রাফসানকে দেখতে পেয়েই তার দিকে এগিয়ে আসেন। তিনি রাফসানের কাঁধে হাত রেখে বলেন, রাফসান আয়, আমার সাথে একটু কথা আছে। ইমরান সাহেব রাফসানের হাত ধরে পাশের একটা ঘরে নিয়ে যায়। সেখানে গিয়ে তিনি শান্ত গলায় কথা বলা শুরু করেন। রাফসান শোন, অবন্তীর সাথে আসলে অন্য একজনের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে তারা সে বিয়েটা ভেঙে দিয়েছে। বিয়ের জন্য কমিউনিটি সেন্টার বুকিং দেওয়া থেকে শুরু করে সব আত্মীয়দের দাওয়াত দেওয়া পর্যন্ত হয়ে গেছে। অবন্তীর বাবা এই ঘটনায় খুব ভেঙে পড়েছে। তিনি টেনশনে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমি ওনাকে কথা দিয়ে এসেছি যে ঠিক ওই তারিখে তোর সাথে অবন্তীর বিয়ে হবে। মেয়েটি অনেক লক্ষ্মী আর বুঝদার। তুই অনেক ভাগ্যবান যেমন একটা মেয়ে তোর জীবন সঙ্গিনী হচ্ছে। এখন আর কোনো বাহানা করিস না, যা গিয়ে তৈরি হয়ে আয়, আমাদের এখনই রওনা হতে হবে। ঠিক আছে আব্বা, আপনি যখন বলছেন আমি যাচ্ছি। ইমরান সাহেব ঘর থেকে বেরিয়ে যেতেই রাফসানের মুখে এক বাঁকা হাসি ফুটে ওঠে। সে নিজের ঘরের দিকে যেতে যেতে মনে মনে ভাবে, যাক তাহলে সিনিয়র মেয়েটির নাম অবন্তী, তাকে তাড়াবার একটা জুৎসই কারণ পাওয়া গেছে। অন্য জায়গা থেকে বিয়ে ভেঙে যাওয়া মানেই মেয়েটির চরিত্রে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। এই অজুহাত ধরেই সে অবন্তীকে টর্চার করতে থাকবে সারাটা জীবন। সে রুমে এসে দ্রুত ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরে তৈরি হয়। কিছুক্ষণ পর রাফসান নিচে নেমে আসে। সেখানে আগে থেকেই তৈরি হয়ে আছে তার বাবা ইমরান, চাচি, চাচা, বড় ভাই অর্ণব, ভাবি আর ছোট চাচাতো বোন রিমি। সবাই মিলে কয়েকটা গাড়িতে করে রওনা দেয়। রাফসান নিজের কাছের কোনো বন্ধু বা আত্মীয়কে এই বিয়ের কথা জানায়নি। তার মনে এক ধরনের লজ্জা কাজ করছে যে সে তার চেয়ে বড় এক মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। গাড়ি যখন অনুষ্ঠান স্থলের সামনে থামে তখন কিছু ছোট ছোট ছেলে মেয়ে এসে রাফসানকে ঘিরে ধরে। তারা হাসি ঠাট্টা করতে করতে রাফসানকে নিয়ে নির্দিষ্ট স্থানে বসিয়ে দেয়। রাফসান নিজের মুখ রুমাল দিয়ে আড়াল করে বসে থাকে। সে চায় না পরিচিত কেউ তাকে এ অবস্থায় দেখুক। কিছুক্ষণ পর তার বড় ভাবি তার পাশে এসে বসে। রাফসান, জানো সবাই কি বলছে? চারিদিকে কানাঘুষা চলছে তোমাকে নিয়ে। কি বলছে সবাই? আর মানুষ তো বলবেই। সবাই বলছে তুমি নাকি টাকার লোভে আমার বিশ্রী দেখতে বোনকে বিয়ে করেছ। আমি অবন্তীকে তো জানি, আমার আপু কিন্তু একদম সুন্দর নয়, বরং বেশ কালো, আর চেহারাটাও তেমন ভালো না। তোমার জীবনটা একদম বরবাদ হয়ে গেল রাফসান। কি বলো তুমি ভাবি? মা তো বললো মেয়েটা অনেক সুন্দর। তাহলে কি সবাই আমাকে মিথ্যা বলছে? আমার বোনকে নিয়ে কি আমি মিথ্যা বলবো বলো? আর তাছাড়া বিয়েতে আসা মেহমানরাই এসব বলাবলি করছে। তোমার মতো এমন হ্যান্ডসাম ছেলের সাথে আমার বোনটা কিন্তু কোনোভাবেই যায় না। মাত্র তো কয়েকটা মাসের ব্যাপার ভাবি, তারপর যা হবার হবে। বাদ দাও তো, নিজের বড় বোনকে নিয়ে এভাবে কেউ কথা বলে? ভাবি চলে যায় আর রাফসান মনে মনে হাসতে থাকে। সে বলে, কয়েকটা মাসই তো ভাবি, তারপর তোমার বোনকে তো তাড়াবই। ওর মতো মেয়েকে নিয়ে আমি ঘর করতেই আসিনি। তখনই কাজী আর মৌলভী সাহেব আসেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাফসান নির্লিপ্ত মনে কবুল বলে দেয়। দোয়া শেষ হওয়ার পর ইমরান সাহেব রাফসানকে নিয়ে যান অবন্তীর বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে। বাবা রাফসান, আমার সবচাইতে আদরের মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে ওর সুখ, দুঃখ, হাসি, কান্না
সব কিছুর ভার তোমার উপর। ওকে একটু আগলে রেখো বাবা। আরে দোস্ত, তুই একদম চিন্তা করিস না। আমরা সবাই অবন্তীকে আমাদের নিজের মেয়ের মতো করে দেখে শুনে রাখবো। রাফসানও ওকে অনেক সুখে রাখবে। রাফসান দেখে ঘোমটার আড়ালে অবন্তী অঝরে কাঁদছে। প্রথা অনুযায়ী রাফসান তার হাত ধরতে চায়, কিন্তু অবন্তী সাথে সাথে হাতটা সরিয়ে নেয়। সে তার বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। রাফসান এই দৃশ্য দেখে বিরক্ত হয়। সে সোজা গিয়ে গাড়িতে বসে থাকে। কিছুক্ষণ পর অর্ণব আর ভাবি মিলে অবন্তীকে নিয়ে এসে রাফসানের পাশে বসিয়ে দেয়। গাড়ি ছেড়ে দিতেই অবন্তী আবারও কাঁদতে শুরু করে। রাফসান জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকে। সে লক্ষ্য করে অবন্তী বেশ লম্বা ঘোমটা টেনে রেখেছে, তাই তার মুখ দেখার কোনো উপায় নেই। সারা রাস্তায় তাদের মধ্যে কোনো কথা হয় না। কিছুক্ষণ পর গাড়ি তাদের বাড়ির সামনে এসে থামে। রাফসান, তুই অবন্তীকে নিয়ে আয়, আমরা ভিতরে যাচ্ছি। রাফসান কারো কথা না শুনেই নিজের গাড়ি থেকে নেমে গটগট করে হাঁটতে শুরু করে। কি রে রাফসান, অর্ণব কি বলেছে শোন। অবন্তীকে সাথে নিয়ে তুই ভেতরে আয়, একা যাচ্ছিস কেন? ও নিজেই আসতে পারবে, ওর তো পা আছে নাকি? রাফসান সোজা বাড়ির ভিতর চলে যায়। দরজার সামনে নাসিমা বেগম নতুন বউকে বরণ করার জন্য থালা নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি রাফসানকে একা ঢুকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। রাফসান, তুই একা ভিতরে ঢুকতে পারবি না, অবন্তীকে সাথে নিয়ে তোকে ঢুকতে হবে, এটা নিয়ম। তখনই ভাবি অবন্তীকে ধরে নিয়ে এসে রাফসানের পাশে দাঁড় করিয়ে দেয়। নাসিমা বেগম হাসি মুখে বরণ করে নেন। রাফসান ভিতরে ঢুকেই সোজা নিজের রুমের দিকে যেতে চায়, কিন্তু মা তাকে আবার আটকান। রাফসান, এদিকে আয়। এত তাড়া কিসের তোর? আর কি চাই আপনাদের? যা যা করতে বলেছেন সব তো করেছি, এবার অন্তত শান্তিতে থাকতে দিন। রুমে পরে যাস, এখানে একটু বস, আত্মীয়রা ছবি তুলবে। রাফসানকে জোর করে অবন্তীর সাথে সোফায় বসানো হয়। অনেকগুলো ছবি তোলা হয়। রাফসান একবারের জন্য অবন্তীর চেহারার দিকে তাকায় না, তবে সে বুঝতে পারে অবন্তী বেশ লম্বা। ছবি তোলা শেষ হলে ভাবি অবন্তীকে নিয়ে রাফসানের রুমে চলে যায়। রাফসান নিচে বসে তার ছোট বোন রিমির সাথে দুষ্টুমি করতে থাকে। তার একদম ইচ্ছে নেই ওই রুমে যাওয়ার। তখনই তার মোবাইলে একটা ফোন আসে। স্ক্রিনে দেখে তার বন্ধু জুয়েল ফোন করেছে। হ্যাঁ জুয়েল, বল কি খবর? কিরে, বাড়িতে বসে কি করিস? ব্রিজে আয়, আমরা সবাই আড্ডা দিচ্ছি। অনেকদিন পর সবাই একসাথে হয়েছি। আচ্ছা আসছি, তোরা থাক, আমি আসি। রাফসান রিমিকে রেখে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে ব্রিজের দিকে চলে যায়। সেখানে গিয়ে দেখে জুয়েল সহ অনেক বন্ধু আড্ডা দিচ্ছে। রাফসানকে দেখেই সবাই হাসাহাসি শুরু করে। কিরে রাফসান, হুট করে পাঞ্জাবি পরে এসেছিস কেন? কোনো অনুষ্ঠান আছে নাকি? আর না, তেমন কিছু না, পরিবারের সবাই মিলে একটা দাওয়াতে গিয়েছিলাম, সেখান থেকে সরাসরি আসি। রাফসান বন্ধুদের সাথে আড্ডায় মেতে ওঠে। কিছুক্ষণ পর পর তার বাবা ফোন করছেন, কিন্তু সে মোবাইল সাইলেন্ট করে পকেটে রেখে দেয়। ঘণ্টাখানেক আড্ডা দেওয়ার পর সে বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির ভিতরে ঢুকতেই ইমরান সাহেব গর্জে ওঠেন। আজকেও কি তোর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া দরকার ছিল? নতুন বউটাকে ঘরে একা রেখে তোর বাইরে যে একটু ও বিবেকে বাঁধলো না? মানুষ কি ভাবছে জানিস? রাফসান কোনো উত্তর দেয় না। সে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার বাবা তাকে যা খুশি বলছে, কিন্তু সে সব হজম করে নেয়। দাঁড়িয়ে আছিস কেন? ওখানে যা, এই রুমে যা। হ্যাঁ যাচ্ছি। রাফসান রুমের দিকে হাঁটা দেয়। সে খেয়াল করে তার বাবা পিছন পিছন এসে দেখছেন সে সত্যিই রুমে যাচ্ছে কিনা। রাফসান রুমে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয়। সে ঘুরে দাঁড়াতেই দেখে কেউ একজন তার পা ছুঁয়ে সালাম করছে। সে চমকে গিয়ে এক পা পিছিয়ে যায়। দেখে অবন্তী নিচে বসে আছে আর তার পা ছুঁতে চাইছে। থাক, আমাকে সালাম করতে হবে না, দৌড়ে গিয়ে বসো। রাফসান নিজের পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে অবন্তীর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। এরপর রাফসান গেঞ্জি পরে বিছানার উপর বসতেই অবন্তী আবারও তার পায়ের কাছে এগিয়ে আসে। তার পরনে লাল বেনারসি শাড়ি আর শরীর ভর্তি গয়না। মাথায় লম্বা ঘোমটা থাকলেও তার চোখের পানি স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু আম্মু যে বলে দিয়েছে বাসর ঘরে ঢোকার পর স্বামীকে সালাম করতে হয়।
আপনি পা সরিয়ে নিচ্ছেন কেন? আমাকে নিয়মটা পালন করতে দিন। দেখুন, এইসব আদিক্ষেতা আমার একদম পছন্দ নয়। এই কাজটা আপনাকে অন্তত করতে হবে না, কারণ বয়সের হিসেবে আপনি আমার চেয়ে বড়। আমাদের সমাজে বড়রা কখনো ছোটদের সালাম করে না, তাই অযথা এই নাটক বন্ধ করুন। স্বামী বয়সে যতই ছোট হোক না কেন, স্ত্রীর কাছে সে কখনো ছোট থাকে না। স্বামীর স্থান সবার উপরে। আম্মু ছোটবেলা থেকেই শিখিয়েছে, স্বামীরা যেমনই হোক তাদের শ্রদ্ধা করতে হয়। আমাকে সালামটা করতে দিন প্লিজ, এটা আমাদের বংশের রীতি। দেখুন অবন্তী, বেশি ন্যাকামি একদম করবেন না। আপনি সিনিয়র, আপনি সিনিয়রের মতোই থাকবেন। আমাকে জোর করে শ্রদ্ধা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে বউ হিসাবে মেনে নিতেই পারবো না কোনোদিনও। এই বিয়েটা স্রেফ একটা সামাজিক দায়বদ্ধতা মাত্র, এর বেশি কিছু আশা করবেন না আমার কাছ থেকে। রাফসানের এই রুক্ষ কথা শুনে অবন্তী একদম চুপ হয়ে যায়। সে কিছুক্ষণ রাফসানের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা নিচু করে নেয়। রাফসান গলার স্বর আরও বাড়িয়ে দেয়। যখন আমার বন্ধুরা জানবে যে আমার বউ আমার চেয়ে বড়, তখন সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। পাড়ার মোড়ে দাঁড়ালে লোকে আড়ালে হাসবে যে রাফসান টাকার লোভে একটা সিনিয়র মেয়েকে বিয়ে করেছে। আপনাকে বিয়ে করার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না। সে বাবা মায়ের মান সম্মান আর তাদের জেদের উপর ভিত্তি করে এই বিয়ের পিড়িতে বসেছি। আপনার প্রতি আমার কোনো টান নেই, আর কোনোদিন তৈরিও হবে না। আমি জানি আপনি এখন রাগ করে বা দুষ্টুমি করে এইসব বলছেন। নতুন বিয়ে হয়েছে তো, তাই হয়তো একটু লজ্জা পাচ্ছেন কিংবা অস্বস্তি হচ্ছে। এখন এসব কথা বাদ দিয়ে আসেন আমরা ফ্যামিলি প্ল্যান করি। আমাদের ভবিষ্যৎ জীবন কেমন হবে সেটা নিয়ে একটু কথা বলি। কিসের ফ্যামিলি প্ল্যান? আপনার সাথে আমার কোনো ভবিষ্যতে নেই, এটা মাথায় রাখবেন। আর শোনেন, আপনি আমাকে তুমি করে বলবেন। আমি আপনার থেকে বয়সে ছোট, ছোটদের সাথে যেভাবে কথা বলতে হয় সেভাবেই বলবেন। আমাকে আপনি করে বলার কোনো দরকার নেই। ছোট হলে কি হয়েছে, স্বামীরা স্বামীই হয়। স্বামীদের সবসময় স্ত্রীরা আপনি করেই বলে, এতে স্বামীর প্রতি শ্রদ্ধা বাড়ে আর সংসারে বরকত আসে। আমি আপনাকে আপনি করেই বলবো। শুনুন, আপনি যা ভাবছেন আমি কিন্তু মোটেও তেমন ছেলে না। এই বাড়িতে যদি শান্তিতে থাকতে হয় তাহলে আমার সব কথাই মেনে চলতে হবে। এই রুমের ভেতরে শুধু আমার হুকুম চলবে। রুমে আমি যখন যা খুশি করব, কোনো কিছু জিজ্ঞেস করা যাবে না। আমি কোথায় যাই, কার সাথে আড্ডা দিই, সেসব নিয়ে কোনো কৈফিয়ত আপনি চাইতে পারবেন না। এক কথায়, আপনি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবেন না। আরে দূর, এসব কেমন কথা? আমি আপনার স্ত্রী হয়ে আপনাকে কোনো প্রশ্ন করতে পারবো না, এটা কেমন করে হয়? আমি এসব শর্ত মানতে পারবো না। সংসার মানেই তো একে অপরের খোঁজ রাখা। আপনাকে মানতেই হবে। আর শোনেন, আমি যা যা বলছি তার একটা কথাও যদি আপনি আমার আব্বাকে বলেন, তবে আপনার কপালে খারাপই আছে। আপনার মতো কালো আর বয়সে বড় মেয়ের সাথে সংসার করার কোনো রুচি আমার নেই। রাত অনেক হয়েছে, এখন কথা কম বলে গিয়ে চুপচাপ শুয়ে পড়ুন। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। রাফসান ধপ করে বিছানায় শুয়ে পড়ে আর খট করে লাইট বন্ধ করে দেয়। পুরো ঘর ঘুটঘুটে অন্ধকারে ডুবে যায়। হঠাৎ লাইট অফ করলেন কেন? আমি তো এখন চোখে অন্ধকার দেখছি, কিছুই তো দেখা যাচ্ছে না। লাইট জ্বালিয়ে আমি ঘুমাতে পারি না, আমার সমস্যা হয়। তাছাড়া অন্ধকারেই আমার শান্তি। কিন্তু আমার গা ভর্তি যে গয়নাগাটি আছে সেগুলো খোলার সময়টুকু তো অন্তত দেবেন। এত ভারী সব গয়না পরে আমি রাতে কাটাবো কিভাবে? লাইটটা একটু জ্বালান প্লিজ। এতক্ষণ বসে বসে কি করছিলেন? তখন কেন খোলেননি? এখন আর লাইট জ্বলবে না, আর গহনা এখন খুলতে হবে না। ওভাবেই নিচে শুয়ে পড়ুন। সকালে যখন আলো ফুটবে তখন খুলে নিন। এখন একদম চুপচাপ ঘুমান। কিন্তু রাফসান, আপনি কি বলছেন? এত গয়না নিয়ে আমি নিচে ঘুমাবো কি করে? শাড়ির পিনগুলো তো আমাকে গুছিয়ে রাখতে হবে, না হলে তো আমার শরীরে বিঁধবে। লাইটটা মাত্র 2 মিনিটের জন্য জ্বালান। অবন্তী, আমি শেষবার বলছি, আর যদি একটা কথা বলেন তবে এই বাসর ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে আপনাকে বের করে দেব। আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে আছে, আমাকে আর উত্তেজিত করবেন না। রাফসানের এমন ভয়ঙ্কর ধমক শুনে অবন্তী আর কোনো কথা বলার সাহস পায় না। অন্ধকারে সে ফুঁপিয়ে কাদার শব্দ পাওয়ার চেষ্টা করে না রাফসান। সে পাশ ফিরে চোখ বন্ধ করে থাকে। একসময় ক্লান্তিতে রাফসানের চোখ বুজে আসে আর সে গভীর ঘুমে তলিয়ে যায়। পরদিন সকাল হয়। রাফসানের ঘুম ভেঙেছে অনেক আগে। সে চোখ বন্ধ করে শুয়ে আছে আর কাল রাতের স্মৃতিগুলো হাতড়াচ্ছে। মনে মনে রাফসান ভাবছে,
কাল নাকি আমার বাসর রাত ছিল। এমন কপাল যেন আর কারো না হয়। এই একবিংশ শতাব্দীতে এসেও কেউ এমন জোর করে বয়সে বড় আর কালো মেয়ের সাথে ছেলের বিয়ে দেয়? রাফসান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। রুমে এখন কেউ নেই। রাফসান দীর্ঘশ্বাস ফেলে ভাবে, আল্লাহ জানে কেমন মেয়ের সাথে আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছে, যার সাথে 2 মিনিট শান্তিতে কথা বলাই যায় না। সে নিজেকে শান্ত করার চেষ্টা করে আর ভাবে, যাই হোক একটু ফ্রেশ হয়ে বাইরে যাই। ঘরে থাকলে দম বন্ধ হয়ে আসছে। সে দ্রুত ফ্রেশ হয়ে আলমারি থেকে নিজের প্রিয় শার্টটা বের করে পরে নেয়। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে করতে সে নিজেকেই নিজের সান্ত্বনা দেয় যে এই বিপদ সাময়িক। রুম থেকে বের হয়ে সে যখন বাহিরের সদর দরজার দিকে এগোতে যাবে তখনই সামনে নাসিমা বেগম এসে দাঁড়ান। কি রে রাফসান, তুই আজ এত তাড়াতাড়ি সেজে গুজে কোথায় যাচ্ছিস? নাকি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য মন ছটপট শুরু করেছে? গতকাল তো অনেক নাটক করলি, এখন দেখি উল্টো সুর। আম্মা, আপনিও না শুরু করলেন। কোথায় আবার যাব? একটুখানি বাড়ি থেকে ঘুরে আসি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি। ঘরে বসে থাকলে মাথা ধরে যাচ্ছে। আজকের দিনে বাইরে না গেলে হয় না বুঝি? বিয়ের পরের দিন বাড়িতে মেহমান আসবে। তাছাড়া একটু পরে অবন্তীদের বাড়ি থেকে তোদের নিতে আসবে। বাড়ির নতুন জামাই তুই, তোকে ছাড়া তারা কাকে নিয়ে যাবে? ওদের বাড়িতে আমি যাব কেন? আমার কি আর কোনো কাজ নেই? আর তাছাড়া গতকাল ওরা আমাদের বাড়িতে এসেছে, আজই কেন আমাদের আবার ওখানে যেতে হবে? যার খুব শখ থাকলে অবন্তী একা যাক। আমাদের বাড়িতে আসতে ওকে কে বলেছে? রাফসান, তুই কি রে? কেউ এমন করে কথা বলে? অবন্তী এখন এই বাড়ির বড় বউ, তোকে আদর করে ওরা নিতে আসবে আর তুই এমন করছিস? হ্যাঁ, এমন করেই কথা বলতে হয়। কেন যাব ওই মেয়েটার বাড়িতে তা আমাকে বুঝিয়ে বলো। আমি তো নিজের ইচ্ছায় বিয়ে করিনি। অবন্তী এখন তোর বউ, তুই ওকে মেয়েটিয়ে বলিস কেন? আর ও তোর অন্য ভাইয়ের শালিকা হয়, সেই হিসেবে আমাদের আত্মীয়। নিজের স্ত্রীর সম্মান দিতে শেখ। আম্মা শোনো, এত জ্ঞান না দিয়ে সরাসরি বলো কি করতে হবে। আমার হাতে সময় খুব কম। এখন তুই অবন্তীর সাথে আজ ওদের বাড়িতে যাবি, আর এটাই নিয়ম। বিয়ের পর মেয়েরা স্বামীর সাথে স্বামীর বাড়িতে চলে আসে আর সারাটা জীবন তার স্বামীর বাড়িতে কাটিয়ে দেয়। আর বিয়ের পরের দিন নিয়ম অনুযায়ী ছেলেদের শ্বশুরবাড়ি যেতে হয়। যা, এত কথা না বলে তুই যেখানে যাচ্ছিস সেখানে যা, তবে তাড়াতাড়ি চলে আসবি। আর তা না হলে তোর আব্বু যদি জানতে পারে তুই এখন বাইরে বের হয়েছিস, তাহলে আবার আমার সাথে রাগারাগি করবে। এত নিয়ম কানুন আমি মানতে পারবো না। একে তো সিনিয়র বউ, তাও আবার কালো। তোমরা সবাই মিলে আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছো। এখন আবার শ্বশুরবাড়ির আদর খেতে যেতে হবে? রাফসান গজগজ করতে করতে দরজার দিকে যেতে লাগে। তখনই দেখে মহারানী অবন্তী একটা লম্বা ঘোমটা টেনে তার সামনে এসে দাঁড়িয়ে আছে। অবন্তীর পরনে একটা হালকা রঙের সুতি শাড়ি, কিন্তু ঘোমটার কারণে তার চেহারা দেখা যাচ্ছে না। আমার একটা কথা ছিল, যদি অনুমতি দিতেন তাহলে বলতাম। আপনাকে না বারণ করেছি আমাকে আপনি করে বলতে? আপনি আমার থেকে বড়, তাই তুমি করে বলবেন। আর এত বড় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? মানুষ দেখলে তো ভাববে আমি আপনাকে ভয় পাইয়ে রেখেছি। স্বামী ছোট হোক আর বড়, তাতে আপনি করে বলা ভালো, এতে সম্পর্কে মর্যাদা থাকে। আর ঘোমটাটা দিয়ে রেখেছি কারণ আপনি তো ঘোমটা ওঠাতে বলেননি। স্বামী যদি না বলে তবে স্ত্রী কিভাবে নিজের মুখ দেখায়? হয়েছে, এখন এত কথা না বলে সোজা করে আপনি কি বলতে চান সেটা একটু তাড়াতাড়ি বলেন। আমার বন্ধুরা অপেক্ষা করছে। বলছি কি, আজ তো আমরা দুজনে আমাদের বাড়িতে যাব, আপনি কি তৈরি আছেন? এর জন্য কি আমি নাচবো? আপনি যাবেন আপনার বাড়িতে, এতে আমার কি করার আছে? আপনার যদি মন চায় তবে নাচতে পারেন, তাহলে বাড়ির সবাই ফ্রিতেই আপনার নাচ দেখতে পারবে, মন্দ হবে না কিন্তু। এই, তোমার কি কোনো কাজ নেই? সরি, মানে আপনার কি কোনো কাজ নেই নাকি? আমি একটু বন্ধুর সাথে দেখা করতে যাব। আপনি সামনে থেকে সরুন, আমাকে পথ দিন। তুমি করে বলেন, শুনতে খুব ভালো লাগছে। আপনি বলার চেয়ে তুমি ডাকলে মনে হয় আমরা অনেক আপন। আপনি আমার কতদিনের বড় মনে আছে তো? আপনাকে আমি তুমি করে বললে নিজের কাছে কেমন লজ্জা লজ্জা লাগে। বন্ধুরা শুনলে আমাকে ছি ছি করবে। এখন বলেন কি কথা বলবেন, আমার দেরি হয়ে যাচ্ছে। তাহলে যান,
আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি নাকি জড়িয়ে ধরে রেখেছি যে আপনি যেতে পারছেন না? আপনি তো দিব্যি হেঁটে যাচ্ছেন। এই, আপনি আমাকে আপনি করে বলবেন না। আমি সবেমাত্র অনার্স পাস করে চাকরি পেয়েছি, আর শুনেছি আপনি আরও 1 বছর আগে শেষ করেছেন। আপনি তো আমার বড় আপুর মতো। আব্বার কারণে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তাতে কি হয়েছে? বয়সে বড় ছোট কোনো বিষয় না। আপনি হলেন আমার স্বামী, আর মেয়েদের উচিত স্বামীকে আপনি করে বলা। আমি আমার নিয়ম পালন করছি। আপনি কি সারাদিন এই ঘোমটা দিয়েই থাকেন নাকি? দম বন্ধ হয়ে আসে না আপনার? স্বামী আমার আপনি। আপনি তো আমাকে বলেননি ঘোমটা ওঠাতে, তাই তো আমি ঘোমটা দিয়ে রেখেছি আপনার সম্মানে। আপনার যা খুশি করেন, আমার তাতে কিছু যায় আসে না। রাফসান গটগট করে হেঁটে বাড়ির বাইরের গেটের দিকে চলে যায়। সে মনে মনে ভাবে, যাক, আপদ বিদায় হয়েছে। যখনই সে বাহিরের মেন গেটের সামনে আসে, তখনই পিছন থেকে এক গম্ভীর কণ্ঠস্বর কানে আসে। এই রাফসান, কোথায় যাচ্ছিস তুই? রাফসান পিছনে তাকিয়ে দেখে তার 1 নম্বর শত্রু মানে তার আব্বা ইমরান সাহেব দাঁড়িয়ে আছেন। তার হাতে সংবাদপত্র আর চশমাটা কপালে তোলা। কিরে, এখন কোথায় যাচ্ছিস? একটু পর বৌমার বাড়ি থেকে তোদের নিতে আসবে, আর তুই এখন বাইরে যাওয়ার জন্য পা বাড়াচ্ছিস। সব ঠিক আছে তো? কোথাও না আব্বা, একটু বাড়িটা ঘুরে ফিরে দেখছি। এই তো গেটের সামনে একটু দাঁড়িয়েছিলাম। কেন, এর আগে কি বাড়িটা দেখিসনি? গত 20 বছর ধরে তো এই বাড়িতেই আসিস। আয় আমার সাথে ভেতরে আয়, বৌমা একা বসে আছে, ওর সাথে সময় দে। হ্যাঁ, চলেন। রাফসানকে অনিচ্ছার সত্ত্বেও আব্বার সাথে আবারও বাসার ভিতরে ফিরে আসতে হয়। সে মনে মনে চরম বিরক্ত হয়। সব দোষ ওই সিনিয়র বউটার। ওর জন্যই তার দেরি হলো, আর একদম শত্রুর সামনে এসেই পড়ল। ও যদি আগে না আসতো, তবে সে এতক্ষণ ব্রিজে বন্ধুদের সাথে থাকতো। ওর সাথে কথা বলে তার মূল্যবান সময়টা নষ্ট হলো। রাফসান অবন্তীর রুমের দিকে একবার তাকায় আর দাঁত কিরমির করে ভাবে, কয়টা দিন কষ্ট করে পার করি, তারপর সিনিয়র বউ তোমাকে এমন মজা দেখাবো যে তুমি নিজেই সহ্য করতে পারবে না। 9 মাস পর তুমি নিজেই আমাকে বলবে যে আমাকে তোমার জীবনে দরকার নেই। তুমি নিজে থেকেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। রাফসান ড্রয়িং রুমের সোফায় বসে পায়ের উপর পা তুলে নিজের রাগকে সংবরণ করার চেষ্টা করে। অবন্তী তখনও ঘোমটা দিয়ে কোণায় দাঁড়িয়ে আছে। রাফসান বিষণ্ণ মুখে চুপচাপ বসে আছে। তার মনের ভিতর এক ধরনের অস্থিরতা কাজ করছে। ইমরান সাহেব ধীর পায়ে রাফসানের দিকে এগিয়ে আসে। তিনি রাফসানের পাশে বসে তার কাঁধে হাত রাখে। রাফসান বাবা, শোনো, বিয়ে হলো সম্পূর্ণ আল্লাহর হাতে। কার সাথে কার ভাগ্যের লিখন আছে এইটা আমরা কেউ আগে থেকে বলতে পারি না। অবন্তী মেয়েটা হয় অনেক ভালোই হবে। আমাদের অনেক খারাপ সময় ওর বাবা আমাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। সেই ঋণের কথা আমি কোনোদিন ভুলতে পারবো না। যা হবার তো তা হয়ে গেছে। এখন তুই এই যারার সাথে ঠিকমতো সংসার কর। তুই সুখে থাকলে আমরা সবাই অনেক খুশি হব বাবা। ঠিক আছে আব্বা, আমি রুমে যাই। আমার শরীরটা তেমন ভালো লাগছে না। রাফসান বাবার সামনে আর কোনো কথা না বলে নিজের রুমের দিকে হাঁটা দেয়। কিন্তু তার মনে তখনও শয়তানি ভাবনা চলছে। সে মনে মনে ভাবে, আব্বা, আপনি তো খুব সহজেই বলে দিলেন, কিন্তু তাই বলে এত বড় মেয়ের সাথে সারা জীবন সংসার করতে হবে, এইটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব নয়। আমি কিছুতেই তাকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিতে পারছি না। রুমে ঢুকে রাফসান দেখে অবন্তী বিছানার উপর একটা ছোট্ট ব্যাগ গোছাচ্ছে। রাফসানকে ঘরে ঢুকতে দেখেই অবন্তী তড়িঘড়ি করে মাথার ঘোমটাটা আরও বড় করে টেনে নেয়। সে এমনভাবে ঘোমটা দেয় যে তার মুখের কোনো অংশই দেখা যাচ্ছে না। আপনি এসে গেছেন না তো তাড়াতাড়ি? আমি তো ভেবেছিলাম আপনি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অনেক রাত করে ফেলবেন। আমি নিজের ইচ্ছেতে আসিনি, আব্বা গেটের সামনে থেকে ধরে নিয়ে এসেছেন। আর শুনুন, আমার বাড়িতে আমি কখন আসব আর কখন কোথায় যাব সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? আপনাকে এই অধিকার কে দিয়েছে? কৈফিয়ত চাইছি না তো, জাস্ট জিজ্ঞেস করলাম। আপনার উপরে আপনার উপরে হুকুম করার সাহস আমার নেই। আমার কানগুলো একদম খোলা আছে। আপনি বলতে থাকেন, আমি সব শুনতে পাচ্ছি। এই জন্যই আমি আব্বাকে বারবার বলেছিলাম এই সিনিয়র মেয়েকে আমি বিয়ে করব না। কিন্তু কি হলো, কপালের শেষ পর্যন্ত এই অবন্তীই জুটল। আমি আগে থেকেই জানতাম এই মেয়ে আমার কোনো কথা শুনবে না।
বিয়ের একদিন যেতে না যেতেই মুখে মুখে তর্ক শুরু করে দিয়েছে। কোথায় আমি আপনার কথা শুনছি না? আমি তো শুনছি, আমার কান খোলাই আছে। আপনি যা যা বলতে চান বলতে থাকেন, আমি মন দিয়ে শুনছি। আমি তো আপনার অবাধ্য হচ্ছি না। হ্যাঁ বলছি, শুনুন। এমনিতে আপনার মুখটা না দেখাই ভালো। আপনি যেমন কুৎসিত, আপনার মনটা নিশ্চয়ই তেমন। আর শুনুন, আমার পার্সোনাল ব্যাপারে কোনো কথা বলবেন না। আমি কোথায় যাই, কি করি, কার সাথে কথা বলি, এইসব কিছুর ব্যাপারে কোনোদিনও কোনো প্রশ্ন করবেন না। অন্তত আমি আপনার কাছে এইটুকু ভদ্রতা তো আশা করতে পারি, তাই নয় কি মিস সিনিয়র বউ? ঠিক আছে, আমি আপনার পার্সোনাল ব্যাপারে কোনো দিনও কোনো কথা বলবো না, কিন্তু তার বদলে একটা শর্ত আছে। আপনিও আমার পার্সোনাল ব্যাপারে কোনো কিছুই বলতে পারবেন না। আমি কার সাথে কথা বলি, কোথায় যাই, কি করি, এসব কিছুর ব্যাপারে আপনি নাক গলাবেন না। আর শোনেন, আপনি আমাকে এখন থেকে তুমি করেই বলবেন, কারণ বাড়ির লোক বা বাইরের সবাই যদি দেখে আমরা আপনি আপনি করছি, তবে তারা মনে করবে আমরা সংসার জীবনে সুখী নই। অন্তত যতদিন আমরা একসাথে আছি ততদিন লোক দেখানো হলেও তুমি করেই বলি। যদি রাজি থাকেন তবে বল। ঠিক আছে, রাজি আছি, তবে আপনিও। তখনই রাফসান কথা শেষ করার আগেই অবন্তী দ্রুত কাছে এসে রাফসানের মুখের উপর হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। রাফসান চমকে গিয়ে তার দিকে তাকাই। আবার আপনি? তবের পরে আবার আপনি বলছো কেন? এবারের মতো ক্ষমা করে দিলাম, আর যদি আমাকে আপনি করে বলো তাহলে খবর করে ছেড়ে দেবো বলে দিচ্ছি। এই কি করছো তুমি? হাত সরাও মুখ থেকে। এই ছোট শিশুটার উপর নির্যাতন করছো কেন? তুমি তো আমার থেকে অনেক বড়, আর তুমি এই ঘোমটাটা কি সারাদিন দিয়ে রাখো নাকি? তখনই দরজার ওপাশ থেকে নাসিমা বেগমের ডাক শোনা যায়। বৌমা, বৌমা, দেখো তোমার বাড়ি থেকে কারা কারা এসেছে। তাড়াতাড়ি নিচে এসো মা, তোদের নিতে গাড়ি চলে এসেছে। হ্যাঁ আসছি মা, আমরা এখনই আসছি। অবন্তী দরজার দিকে যেতে উদ্যত হতেই এক অদ্ভুত কাণ্ড ঘটে। রাফসানের হাতের ঘড়ির কাঁটার সাথে অবন্তীর পাতলা শাড়ির আঁচলটা খুব বাজেভাবে আটকে গেছে। অবন্তী জোরে টান দিতেই তার মাথার ঘোমটাটা সপাটে পড়ে গেল। অবন্তী উল্টো দিকে ফিরে থাকায় তার চেহারা এখনও পরিষ্কার দেখা যাচ্ছে না। তবে রাফসান অবাক হয়ে লক্ষ্য করলো অবন্তীর চুলগুলো অনেক বড় বড় আর পিঠ ছাড়িয়ে নিচে নেমে গেছে। রাফসান হাত দিয়ে সেই চুলগুলো ধরতে যাচ্ছে, আর তখনই অবন্তী এক টানে আঁচলটা ছাড়িয়ে নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। রাফসান জানালার পাশে দাঁড়িয়ে বিড়বিড় করতে থাকে। আরে অবন্তীর গায়ের রং তো দেখলাম বেশ ফর্সা, কিন্তু ভাবি যে বলেছে ও একদম কালো আর বিশ্রী দেখতে, তার মানে ভাবি আমার সাথে মিথ্যা কথা বলেছে। কেন ভাবি এমনটা করলো? রাফসান রুমে এসে বসে এই রহস্য সমাধান করার চেষ্টা করছে। এমন সময় তার চাচি ঘরে প্রবেশ করলো। রাফসান, কি করছো তুমি? একা একা বসে কি ভাবছো? কিছু না চাচিমা, বলেন কি বলবেন। সত্যি করে বলো তো, তোমার বউয়ের সাথে কি তুমি সংসার করবে? দেখো রাফসান, এখনো কিন্তু তোমার বিয়ের কথা বাইরের কেউ জানে না, কিন্তু যখন সবাই জেনে যাবে যে তুমি তোমার চেয়ে বড় একটা মেয়েকে বিয়ে করেছো, তখন কি করবে? সবাই যেন জানতে না পারে সেই ব্যবস্থা আমি করছি চাচিমা। সারা রাত টর্চার করেছি, আমার মানসিক টর্চার সহ্য করে মনে হয় না ও এ বাড়িতে বেশি দিন থাকতে পারবে। 9 মাস তো অনেক দূর, বড়জোর 1 মাসও টিকবে না। তাহলে কি আমার বোনের মেয়ে রিতাকে তোমার জন্য ঠিক করে রেখে দেব? রিতাকে? রিতা অনেক মডার্ন, এই মেয়ে আমার সাথে একেবারে মেয়ে বানান। রিতা অনেক পাল্টে গেছে, তোমার সাথে এখন রিতাকে একদম পারফেক্ট মানাবে। ঠিক তখনই নাসিমা বেগম রুমে ঢুকলো। নাসিমাকে দেখে চাচিমা দ্রুত রুম থেকে চলে যায়। রাফসান, তোর চাচিমার কথা শুনে কোনো ভুল করিস না। আমি বলে দিলাম, তুই এখন তাড়াতাড়ি রেডি হয়ে নে, অবন্তীর বাবা এসেছে তোদের নিয়ে যেতে। হ্যাঁ রেডি হচ্ছি আম্মা, আপনি যান, আমি আসি। রাফসান বিরক্তি নিয়ে রেডি হয়ে নিচে আসলো। ড্রয়িং রুমে গিয়ে সে দেখে একটা মেয়ে তার ছোট বোন রিমির সাথে খুনসুটি করছে আর দুষ্টুমি করছে। মেয়েটার পরনে খুব সুন্দর একটা শাড়ি। রাফসান মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেক সুন্দর আর মায়াবী চেহারা মেয়েটার। রাফসান মনে মনে ভাবছে, অনেক সুন্দর মেয়েটা, নিশ্চয়ই অবন্তীর ছোট বোন হবে, অবন্তীকে নিতে আসে। রাফসান মেয়েটির কাছে যেতেই দেখে মেয়েটি তাড়াতাড়ি ঘুমটা টেনে দিল। আরে
আপনি আমাকে দেখে ঘোমটা দিচ্ছেন কেন? আমি তো আপনার অপরিচিত কেউ নেই। আপনি কে? ঘোমটা দিব না তো কী করবো শুনি? তুমি তো কাল রাতে আমার চেহারা দেখতেই চাওনি, এমনকি একবার ফিরেও তাকাওনি। এখন কি আমাকে দেখতে খুব খারাপ লাগছে? রাফসানের কথা শুনে অবন্তী বলে। রাফসান অবন্তীর কণ্ঠস্বর শুনে একদম থমকে গেল। এই সেই মেয়ে যাকে সে কাল সারা রাত গালিগালাজ করেছে আর অপমান করেছে। এই, তুমি কি সত্যি অবন্তী? তুমি তো কালো ছিলে, মানে সবাই তো বলছিল তুমি দেখতে কালো আর বিশ্রী। তুমি এত ফর্সা আর সুন্দর হলে কি করে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। রাফসান অবন্তীর মায়াবী মুখের দিকে তাকিয়ে মনে মনে নিজেকে ধিক্কার দিচ্ছে। অবন্তী তখন মুচকি হাসে আর ঘোমটাটা সরিয়ে ফেলে। রাফসান এক পলকেই যেন অবন্তীর রূপে ফিদা হয়ে যায়। সে মনে মনে ভাবে, সত্যি আমি অনেক বড় ভাগ্যবান যে এমন একটা মেয়েকে নিজের করে পেয়েছি। কী হলো? আমি কালো এই কথা কে বলেছে তোমাকে? আমার দিকে তাকিয়ে কি মনে হচ্ছে আমি কালো? মানুষ অনেক কথাই বলে, কিন্তু সব কি আর বিশ্বাস করতে হয়? রাফসান কোনো উত্তর দিতে পারে না। ঠিক তখনই ভাবি, ইমরান সাহেব, নাসিমা বেগম আর অবন্তীর বাবা শাহেদ সাহেব ড্রয়িং রুমে এসে হাজির হয়। ভাবির চেহারা এখন একটু শুকনো দেখা যাচ্ছে, কারণ তার মিথ্যা কথা ধরা পড়ে গেছে। সৌরভ, বাবা তুমি কি রেডি হয়েছো? আমাদের বের হতে হবে, গাড়ি দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি একদম রেডি। চলুন যাও যাক। রাফসান সবার কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা হয়। গাড়িতে অবন্তী আর রাফসান পাশাপাশি বসে আছে। রাফসান এখন আর আগের মতো রাগ করছে না, বরং অবন্তীর উপস্থিতি সে উপভোগ করছে। তবে নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য সে ইচ্ছে করেই ঘুমের ভান করে অবন্তীর দিকে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে। রাফসান অনুভব করে অবন্তীর শরীর থেকে এক চমৎকার সুগন্ধ আসছে। হঠাৎ অবন্তীর মোবাইলে বারবার ফোন আসতে শুরু করে। রাফসান চোখ বন্ধ করে থাকলেও কান খাড়া করে সব শুনছে। অবন্তী বারবার ফোনটা কেটে দিচ্ছে আর বিরক্ত হচ্ছে। এভাবে কিছুক্ষণ চলার পর গাড়ি এসে একটা বিশাল বাড়ির সামনে থামলো। রাফসান, আমরা চলে এসেছি, এখন নামুন। ঘুমের নাটক কি শেষ হয়েছে আপনার? রাফসান চোখ মেলে তাকায়, তার আলতো করে হাসে। সে গাড়ি থেকে নামে আর অবন্তীও তার পিছু পিছু নামে। ভিতরে ঢুকতেই অবন্তীর মা, মানে রাফসানের শাশুড়ি আম্মা এগিয়ে আসেন। বাবা রাফসান, কেমন আছো তুমি? তোমার আব্বা আম্মা আর বাড়ির সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন। আপনি কেমন আছেন আম্মা? আমি ভালো আছি বাবা। মা অবন্তী, বাবাজিকে নিজের রুমে নিয়ে যা, ও অনেক ক্লান্ত হয়ে আছে। হ্যাঁ মা, নিয়ে যাচ্ছি। এসো আমার সাথে রাফসান। অবন্তী হুট করে রাফসানের হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। অবন্তী তাকে দোতলায় একটা বড় রুমে নিয়ে যায়। রুমে ঢুকেই রাফসান তো পুরোপুরি অবাক। এত সুন্দর আর গোছানো রুম হতে পারে তা সে ভাবেনি। দেয়ালের এক পাশে অবন্তীর একটা বড় ছবি টাঙানো আছে, যেখানে তাকে কোনো রাজকুমারীর মতোই লাগছে। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। অনেক পথ এসেছো তো, তাই ক্লান্তিটা দূর হবে। অবন্তী তার মোবাইলটা বিছানার উপর রেখে ঘর থেকে বেরিয়ে যায়। রাফসান তোয়ালে হাতে নিয়ে ফ্রেশ হতে যাবে, ঠিক তখনই সে দেখে অবন্তীর মোবাইলে আলো জ্বলে উঠছে। স্ক্রিনে তাকিয়ে রাফসান দেখে রাজ নামের একজনের ফোন আসছে, আর পাশে একটা বড় লাল হার্ট বা লাভ রিয়াক্ট দেওয়া চিহ্ন। রাফসান দোটানায় পড়ে যায়, সে যে ফোনটা রিসিভ করবে কিনা। অনেক ভেবে সে কলটা রিসিভ করে কানের কাছে ধরে। হ্যালো, কে বলছেন? ঠিক সেই মুহূর্তে অবন্তী ঝড়ের বেগে ঘরে ঢুকে আর রাফসানের হাত থেকে ফোনটা এক ছো মেরে নিয়ে যায়। কারো পার্সোনাল জিনিসে হাত দেওয়ার বা অনুমতি ছাড়া ফোন ধরা একদমই ঠিক নয়। আর তাছাড়া তুমি নিজেই তো কাল বলেছিলে একে অপরের পার্সোনাল ব্যাপারে নাক না গলাতে। এই ফোনটা আমার পার্সোনাল জিনিস, এটা মাথায় রেখো। ঠিক আছে, সরি, আসলে বারবার বাজছিল তো তাই রিসিভ করলাম, ভুল হয়ে গেছে। রাফসান গট করে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর সে বাথরুম থেকে বের হয়ে দেখে অবন্তী বারান্দায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে। রাফসান কিছু না বলেই বিছানায় বসে থাকে। তার মনে এক ধরনের খটকা তৈরি হয়। অবন্তী কি তাহলে বিয়ের আগে কাউকে ভালোবাসতো? রাজ নামের ছেলেটা কে? রাফসান মনে মনে ভাবে। যাক, তাহলে তো আমার জন্য ভালোই হয়েছে। অবন্ত যদি অন্য কাউকে পছন্দ করে তবে সে নিজেই আমার জীবন থেকে চলে যাবে, আমাকে আর কষ্ট করে তাড়াতে হবে না। অবন্তী কথা শেষ করে ঘরে আসে। রাফসান, চলো খাবার খেতে যাবে, সবাই নিচে অপেক্ষা করছে।
রাফসান কোনো কথা বলে না। সে চুপচাপ অবন্তীর পিছন পিছন নিচে যায়। ডাইনিং টেবিলে সবাই মিলে খাবার খায়। রাফসান লক্ষ্য করে অবন্তীর পরিবার কোনো ঝামেলা নেই, আর সবাই ওকে অনেক বেশি আদর করে। অবন্তী তাদের বড় মেয়ে। খাবার শেষ করে তারা খাবার রুমে ফিরে আসে। রাফসান মোবাইলে ফেসবুক স্ক্রল করছে, আর অবন্তী আলমারি থেকে জামা কাপড় বের করছে। আচ্ছা, তোমাদের ছাদে যাওয়ার সিঁড়ি কোন দিকে? একটু বাইরে যাওয়া দরকার। কেন? এখন ছাদে যাবে কেন? কোনো সমস্যা? দরকার আছে, একটু খোলা বাতাসে নিঃশ্বাস নিতে চাই। ওইদিকে যাও, ডানে গিয়ে বামে সিঁড়ি আছে। ধন্যবাদ। রাফসান রুম থেকে বের হতে যাবে, ঠিক তখনই অবন্তী তাকে পিছন থেকে ডাকে। রাফসান, তুমি কি জানতে চাইলে না আমি কার সাথে ফোনে কথা বলছিলাম? আর এই রাত ছেলেটাকে তোমার কি একবারও মনে হয়নি যে আমার কোনো অতীত থাকতে পারে? কারো পার্সোনাল ব্যাপারে জানার আমার কোনো আগ্রহ নেই। আমি আগেই বলেছি, আমার নিজেদের মতো থাকবো। আর তাছাড়া আজ বাদে কাল তো আমরা আলাদা হয়েই যাব। এত কিছু জেনে কি হবে অযথা সময় নষ্ট করে? আলাদা হয়ে যাব মানে? তুমি সব কি আজে বাজে কথা বলছো? হ্যাঁ, যা শুনছো তাই। তুমি তোমার রাজের সাথে কথা বলতে থাকো, তাতে আমার কিছুই যায় আসে না। রাফসান গটগট করে বাইরে চলে যায়। সে এখন অনেক হালকা অনুভব করছে। তার মনে হচ্ছে অবন্তীকে তাড়ানোর জন্য তাকে আর বিশেষ কোনো কষ্ট করতে হবে না। অবন্তী নিজেই নিজের পথ বেছে নেবে। সে ছাদের উপর রাখা একটা বেঞ্চে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে সিঁড়ি দিয়ে কেউ ছাদে আসছে। তাকিয়ে দেখে অবন্তীর বাবা শাহিদ সাহেব। রাফসান বাবা, তুমি এখানে একা একা বসে আছো কেন? নিচে চলো, সবার সাথে গল্প করবে। আঙ্কেল, ছাদ আমার কাছে অনেক ভালো লাগে। আর আমি একা নই, অবন্তীকে বলেছি কফি নিয়ে আসতে। আমরা দুজন মিলে গল্প করব। রাফসান, আমি অনেক কিছু বুঝতে পারছি, আর তোমার চোখ বলছে তুমি কিছু লুকাচ্ছ। দেখো বাবা, অবন্তী তোমার থেকে বড়। এটা যতদিন তোমার মনের মাঝে লালন করবে, ততদিন তুমি কখনো অবন্তীর সাথে সংসার করতে পারবে না। বয়সটা জাস্ট একটা সংখ্যা মাত্র। আঙ্কেল, ঠিক তা না। আসলে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। ঠিক তখনই অবন্তী কফি ট্রে নিয়ে ছাদে আসে। রাফসান হাঁপ ছেড়ে বাঁচে, কারণ আঙ্কেলের কঠিন প্রশ্নের উত্তর তাকে আর দিতে হচ্ছে না। বাবা, আপনি এখানে? হ্যাঁ, এসেছি। ছাদে দেখি রাফসানকে। তোরা থাক, আমি গেলাম। তোরা একটু একান্তই সময় কাটা। শাহিদ সাহেব সিঁড়ির দিকে যেতে থাকেন। রাফসান বুক ভরে একটা বড় শ্বাস নেয়। কি হলো? এমন লম্বা নিঃশ্বাস নিলে কেন? আপনি কি আমার বাবাকে ভয় পাচ্ছেন? রাফসান লক্ষ্য করে অবন্তীর বাবা পুরোপুরি চলে যাননি, বরং দরজার আড়ালে দাঁড়িয়ে তাদের দেখছে। সে বেঞ্চ থেকে উঠে অবন্তীর হাত থেকে কফির মগটা নিয়ে পাশে রেখে দেয়। তারপর হুট করেই অবন্তীকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। অবন্তী তো পুরোই অবাক হয়ে যায়, আর তার হাত পা জমে যায়। রাফসান অবন্তীর ঘাড়ের কাছে আলতো করে কিস করে। কি হলো রাফসান, এমন করছো কেন? কেউ দেখে ফেলবে তো, ছাড়ো আমাকে। তোমাকে আদর করছি, বউকে আদর করতে তো দোষের কিছু নেই। অবন্তী ঘুরে রাফসানের দিকে তাকায়। তার চোখ এখন বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। রাফসান অবন্তীকে জড়িয়ে ধরে রাখে, আর অবন্তী ঘোরের মধ্যে রাফসানের গলায় হাত দিয়ে রাখে। দুজনেই দুজনের দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকে। রাফসান লক্ষ্য করে অবন্তীর বাবা এখন সেখান থেকে চলে গেছে। আঙ্কেল আড়াল থেকে চলে যেতেই রাফসান অবন্তীকে সজোরে ধাক্কা দিয়ে ছেড়ে দেয়। কি হলো? হুট করে ছাড়লে কেন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এতক্ষণ যা করেছি সবটাই অভিনয় করেছি। তোমার বাবা দরজার আড়ালে দাঁড়িয়েছিল, তাই তাকে দেখানোর জন্য এই নাটকটা করতে হয়েছে। আমার কোনো শখ নেই তোমাকে স্পর্শ করার। অবন্তীর সুন্দর মুখটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে যায়। সে মনটা খারাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ নীরব থাকার পর অবন্তী মুখ খোলে। তার মানে আমার সন্দেহই ঠিক হয়েছে। আমি কফি নিয়ে ছাদে এসেছি, বাবাকে দেখলাম তোমার সাথে সিরিয়াস কথা বলছে, তাই হয়তো তুমি এটা করলে। একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ বলো, কি কথা বলবে? কোনো নতুন শর্ত আছে নাকি? আমার একটু অফিসে যাওয়ার দরকার। বাবা কিছুদিন ধরে অসুস্থ, তাই ওনার ব্যবসার দেখাশোনা আমাকেই এখন অফিসে গিয়ে করতে হবে। বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় কয়েকদিন যেতে পারিনি। আজ অনেক জরুরি কাজ জমে আছে। যাও, আমি কি মানা করেছি? তুমি কোথায় যাবে না যাবে তাতে আমার কিছু আসে যায় না। আর তাছাড়া আমার নিজেরও কাজ আছে, আমি একটু বাইরে বের হব নিজের মতো করতে। আমি তো এখন যাওয়ার কথা বলছি না, আমি সকালে অফিসে যাব। তবে একটু পরে আমার কিছু বান্ধবী আর বন্ধুরাই বাড়িতে আসবে। দয়া করে ওদের সবার সামনে আমার সাথে একটু
হাসি মুখে আর সুন্দর ব্যবহার করবে। আমি চাই না ওরা আমাদের সম্পর্কে টানাপোড়া নিয়ে কোনো কিছু টের পাক। কিন্তু আমি তো কাজে বের হব এখনই, বন্ধুদের সাথে দেখা করার কথা আছে। এখন তো আর আমি থাকতে পারছি না, আর আমি না থাকলে তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা নেই। তুমি তোমার বন্ধুদের সাথে সময় কাটাও। এখন বের হবে মানে? তা কি করে হয়? আমি সবাইকে ইনভাইট করেছি তোমার সাথে পরিচয় করিয়ে দেবো বলে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে তোমাকে দেখার জন্য। অন্তত আমার সম্মানের খাতিরে হলেও তোমাকে থাকতে হবে। ঠিক সেই মুহূর্তে বাড়ির কাজের মেয়েটা ছাদে এসে দাঁড়ায়, তার চোখে মুখে ব্যস্ততার ছাপ। আপামনি, আপনার সব বান্ধবীরা এসেছে। সবাই নিজের ড্রয়িং রুমে বসে আছে আর আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা তুই যা, আমরা এখনই আসছি। মেয়েটা চলে যাবার পর অবন্তী রাফসানের দিকে তাকিয়ে একটু শাসন করার সুরে হাসে। সে রাফসানের হাত ধরে সোজা হাঁটা দেয়। রাফসান প্রথমে একটু ইতস্তত করলেও অবন্তীর নরম হাতের স্পর্শে সে আর বাধা দেয় না। রাফসান কিছু না বলেই অবন্তীর পিছু পিছু নিচে নামতে থাকে। সিঁড়ি দিয়ে নামার সময় অবন্তীর শাড়ির খসখস শব্দ আর হাতে চুরি টুংটাং আওয়াজ রাফসানের কানে এক অদ্ভুত সুরের মতো বাজে। তখনই তারা নিচে ড্রয়িং রুমের কাছাকাছি পৌঁছয়। তখনই অবন্তী হুট করে হাতটা ছেড়ে দেয়। এবার তুমি নিজেই নেমে এসো, সবাই তাকিয়ে আছে। হ্যাঁ যাও, আমি আসি। অবন্তী নিচে নামে আর রাফসান খুব ধীরস্থিরভাবে সিঁড়ি দিয়ে নামতে থাকে। সিঁড়ি থেকে নামার সময় রাফসান দেখতে পায় নিচের সোফায় বেশ কয়েকজন আধুনিক পোশাকের ছেলে মেয়ে বসে আছে। তাকে দেখে অবন্তীর সব বান্ধবীরা কৌতূহলী চোখে তাকিয়ে থাকে। এই হচ্ছে আমার হাজবেন্ড রাফসান, ওর কথা তোমাদের ফোনে বলেছিলাম না? হাই, কেমন আছেন আপনারা? রাফসান সবার সাথে সৌজন্যমূলক কথা বলছে, কিন্তু তার নজর বারবার আটকে যাচ্ছে একজনের উপর। সে দেখে অবন্তী একটু দূরে সরে গিয়ে একটা লম্বা আর স্মার্ট ছেলের সাথে আলাদা করে কথা বলছে। ছেলেটি বেশ হ্যান্ডসাম আর স্মার্ট। রাফসান লক্ষ্য করে অবন্তী তাকে দেখেও যেন না দেখার ভান করে ছেলেটির সাথে হাসাহাসি করছে। রাফসান অবন্তীর দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। তখনই অবন্তীর বান্ধবীদের সাথে একজন রাফসানের পাশে এসে দাঁড়ায়। অবন্তী রাজের সাথে কথা বলছে। রাজ অবন্তীকে অনেক ভালোবাসে আর অবন্তীও রাজকে অনেক পছন্দ করত। আসলে ওদের দুজনের বিয়ের কথা একদম পাকা ছিল, কিন্তু দুই পরিবারের মধ্যে কেউ একজন এই বিয়েটা মেনে নেয়নি। তাই ঠিক করা বিয়ে ভেঙে গেছে। আর তখনই হুট করে আপনার সাথে অবন্তীর বিয়েটা হয়। রাজ দেখতে শুনতে আপনার থেকে অনেক সুন্দর, কিন্তু কি করার, অবন্তীর মা বাবা আর রাজের মা বাবা ছোট্ট একটা ঝগড়া করে ওদের আলাদা করে দিয়েছে। এসব কথা অবন্তী আমাকে আগেই বলেছে। আর হ্যাঁ, রাজ সত্যি অনেক সুন্দর, এতে কোনো সন্দেহ নেই। রাফসান কথাগুলো এমনভাবে বলে যেন তার কিছুই যায় আসে না। ঠিক সেই মুহূর্তে অবন্তীর বাবা শাহেদ সাহেব ড্রয়িং রুমে প্রবেশ করেন। রাজকে অবন্তীর কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অনেক রেগে যান। রাজ, তুমি এখানে কেন এসেছো? তোমাকে তো এই বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়নি। রাফসান পরিস্থিতি সামলাতে দ্রুত এগিয়ে যায় এবং শাহেদ সাহেবের সামনে দাঁড়ায়। আঙ্কেল, রাজকে আমি আসতে বলেছি, আর রাজ তো আমার ফ্রেন্ড। আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি। তোমার ফ্রেন্ড, কিন্তু তোমার সাথে ওর বয়সের পার্থক্য কত হবে জানো? তুমি অনার্সে পড়ো আর ও একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কোথাও কিছু লুকানো হচ্ছে বলে আমার মনে হচ্ছে রাফসান। আঙ্কেল, বয়স দিয়ে কী হয়? বন্ধুত্ব গড়ে ওঠে মনে টানে, তাই না রাজ? আমরা একে অপরকে ভালো বুঝি। শাহেদ সাহেব আর কিছু না বলে বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। অবন্তী তখন রাজকে নিয়ে রাফসানের কাছে আসে। ধন্যবাদ তোমাকে রাফসান, তুমি পাশে না দাঁড়ালে আজ আঙ্কেলের কাছে অপমানিত হতে হতো। রাফসান, ওর নাম রাজ। ও নিজের বড় ব্যবসা আছে। ও দেখতে অনেক হ্যান্ডসাম, তাই না? তুমি কি ওর মতো হতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই সে হ্যান্ডসাম। তবে অবন্তী, আমি এখন রুমে গেলাম, তুমি সবার সাথে গল্প করো, কেমন? আমি একটু একা থাকতে চাই। কিন্তু এখনই চলে যাবে কেন? আড্ডা তো কেবল জমতে শুরু করেছে। কোনো কিন্তু নেই, আমি রুমে যাচ্ছি, আমার অনেক ক্লান্ত লাগছে, প্লিজ। রাফসান অবন্তীকে বলে এবং সবাইকে পায়ে দিয়ে সিঁড়ির দিকে এগোয়। সে আড়াল থেকে একবার অবন্তীর দিকে তাকায় এবং দেখে অবন্তী খুব অন্তরঙ্গভাবে রাজের হাত ধরে কথা বলছে। রাফসান দ্রুত তার মোবাইল বের করে সেই মুহূর্তের কিছু ভিডিও আর কয়েকটা ছবি তুলে নেয়। সে মনে মনে ভাবে এই প্রমাণগুলোই অবন্তীকে বাড়ি থেকে তাড়াতে সাহায্য করবে। রুমে এসে রাফসান বিছানায় বসে গেমস খেলতে থাকে, কিন্তু তার মন ওদিকেই পড়ে থাকে।
এক সময় তার চোখে ঘুম নেমে আসে। সে কখন ঘুমিয়ে গেছে তা ঠিক মনে নেই। পরদিন সকালে যখন তার ঘুম ভাঙে তখন সে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 7টা বাজে। রাফসান বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে বাথরুমে যায়। ফ্রেশ হয়ে রুমে ফিরে সে দেখে অবন্তী কফি হাতে নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছে। কাল রাতে তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলে, রাতে ঘুমটা অনেক ভালো হয়েছে তাই? হ্যাঁ, অনেকদিন পর শান্তিতে ঘুমালাম। কফিটা দাও। রাফসান কফি খেতে থাকে আর অবন্তী আয়নার সামনে দাঁড়িয়ে অফিসের জন্য রেডি হতে থাকে। রাফসান অপলক দৃষ্টিতে অবন্তীর দিকে তাকিয়ে আছে। সাজুগুজু করার পর অবন্তীকে সত্যি অনেক সুন্দর লাগে। তার ব্যক্তিত্বে এক আভিজাত্য ফুটে ওঠে। রাফসান, একটা কথা বলার ছিল, রাগ করবে না তো? হ্যাঁ বলো। আর শোনো, এখন থেকে আমাকে যা বলার সরাসরি বলে দেবে, কেমন? লুকোচুরি করার কোনো দরকার নেই। ঠিক আছে। এখন বলো, কি বলবে? কোনো জরুরি কিছু? আমার গলার এই হাড়ের হুকটা একটু লাগিয়ে দিবে? আমি না একা পারছি না। রাফসান কফি মগটা রেখে অবন্তীর কাছে এগিয়ে যায়। সে খুব সাবধানে অবন্তীর হাড়ের হুক লাগিয়ে দেয়। রাফসানের নিঃশ্বাস অবন্তীর ঘাড়ে লাগতেই অবন্তী একটু কেঁপে ওঠে। অবন্তী, তুমি কি এখন অফিসে যাবে? হ্যাঁ, অনেক কাজ পড়ে আছে। কেন, কিছু বলবে? আগে বাড়িতে চলো, আমরা আজকেই আমাদের বাড়িতে ফিরে যাব। এখানে আর ভালো লাগছে না। কিন্তু আমি তো বলছি আমরা এখানে কিছুদিন থাকবো। আব্বু আম্মুরও ইচ্ছে আমরা কয়েকদিন থেকে যাই। ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি গেলাম। আমার একটা চাকরিতে জয়েন করতে হবে। প্রয়োজনীয় কাজগুলো আমি বাড়িতে রেখে এসেছি, সেগুলো নিতে হবে। ঠিক আছে, তুমি কাগজগুলো নিয়ে আসো, পরে না হয় আবার এখানে আসবো। সেটা তোমাকে বলতে হবে না, আমি চলে যাচ্ছি। তুমি চাইলে পরে এসো, আর আমি সম্ভবত আর এখানে আসি না। রাফসানের এই কথা শুনে অবন্তী কিছুটা চুপ হয়ে যায়। সে গম্ভীর মুখে রাফসানের দিকে তাকায়। তাহলে একসাথে চলো, আমি তোমাকে ড্রপ করে দেবো বাড়ির সামনে। আমার অফিসের পথেই তো তোমাদের বাড়ি। থাক, দরকার নেই। আমি একা যেতেই পছন্দ করি, কারোর সাহায্য ছাড়া চলতে আমার ভালোই লাগে। রাফসান দ্রুত নিজের ব্যাগটা গুছিয়ে ঘর থেকে বের হয়। অবন্তীও বিষণ্ণ মনে তার পিছু পিছু বেরিয়ে আসে। নিচে গিয়ে রাফসান শাহেদ সাহেব আর শাশুড়ি আম্মাকে বলে যে তার জরুরি কাজ পড়ে গেছে, তাই যেতে হবে। ওনারা বারবার অনুরোধ করে যে এ বাড়িতে থেকেই যেন কাজ করে, কিন্তু রাফসান কোনো মতেই রাজি হয় না। শাহেদ সাহেব অবন্তীর দিকে তাকিয়ে বলেন, অবন্তী, তাহলে তুই এখন রাফসানের সাথেই চলে যা। আমি আজকে সরাসরি অফিসে যাচ্ছি। কিন্তু বাবা, আপনার শরীরটা তো ভালো নেই, আমি না হয় আপনার সাথেই থাকি। কোনো কিন্তু টিন্তু নেই। রাফসান, তুমি তোমার সাথে অবন্তীকে নিয়ে যাও। আর শোনো অবন্তী মা, তুমি যাও। মা জননী, অবন্তী, সব কিছু রেডি করে দাও, দেরি করো না। ঠিক আছে আঙ্কেল, আমি ওকে সাথে নিয়ে যাচ্ছি। রাফসান অবন্তীর দিকে তাকায়। অবন্তী রাফসানের দিকে প্রচণ্ড রাগী চোখে তাকিয়ে আছে। রাফসান কিছুই বলছে না, সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর অবন্তীর মা একটা ব্যাগ গুছিয়ে নিয়ে আসে। অবন্তী শোন, সব কিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করবি। রাফসান বাবা, অবন্তীর প্রতি খেয়াল রেখো, কেমন? ঠিক আছে আম্মা, রাখবো, আপনি চিন্তা করবেন না। অবন্তী রাফসানের আগেই গটগট করে হেঁটে গাড়িতে গিয়ে বসে। রাফসান গাড়িতে উঠে অবন্তীর পাশে বসছে। অবন্তী কোনো কথা বলছে না, তবে সে প্রচণ্ড রেগে আছে রাফসানের উপর। রাফসান নিজে থেকে অবন্তীর হাতটা ধরছে, কিন্তু অবন্তী কেমন একটু অদ্ভুত অনুভব করছে। মনে হচ্ছে অবন্তী ভীষণ অসহ্য বোধ করছে। তোমার কি হয়েছে অবন্তী? এমন অদ্ভুত আচরণ করছো কেন? হাতটা ছাড়ো রাফসান। বাসর ঘরের কথাগুলো কি খুব তাড়াতাড়ি ভুলে গেছো? তোমার মনে নেই তুমি আমাকে কি কি বলে অপমান করেছো? মনে আছে, আমার সব মনে আছে। তাহলে আমার হাত ধরেছো কেন? ছাড়ো আমার হাত। অবন্তী এক টান মেরে নিজের হাতটা রাফসানের কাছ থেকে ছাড়িয়ে নিল। সে রাফসানের দিকে তাকিয়ে কড়া গলায় বলে, এরপর থেকে যখন হাত ধরবে তখন ভালো করে চিন্তা ভাবনা করে ধরবে, আমাকে এত সহজ ভেবো না। আমার বয়ে গেছে তোমার হাত ধরার, শখের ঠেলায় ধরিনি। রাফসান কাঁধে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে থাকে। সে লক্ষ্য করে অবন্তী রাজের সাথে ইমোতে মেসেজিং করছে। রাফসান সব দেখেও না দেখার মতো করেই থাকে। এক সময় তারা বাড়ি চলে আসে। গাড়ি থেকে নেমে তারা দুজনের সোজা ভিতরে ঢোকে। নাসিমা বেগম অবন্তীর বাবা মায়ের কথা জিজ্ঞেস করছেন। রাফসান দ্রুত রুমে গিয়ে ফ্রেশ হয়ে চাকরিতে জয়েন করতে চলে যায়। ঘণ্টাখানেকের মধ্যেই সে অফিসে পৌঁছয়। আপনি এসেছেন রাফসান সাহেব? দিন আপনার জয়নিং লেটারটা দিন। হ্যাঁ,
এই যে নিন ম্যাম। রাফসান কিছুক্ষণ বসে থাকে, তখন সে ম্যাডাম রাফসানকে তার কাজগুলো বুঝিয়ে দেন। মিস্টার রাফসান, আমাদের কোম্পানির চেয়ারম্যান আর এমডি দুজনই এখন ব্যস্ত। এখন আপাতত আপনি আমার নির্দেশ মতো কাজ করবেন। ঠিক আছে ম্যাম, আপনি যা বলবেন তাই হবে। রাফসান কোনো কিছুই জিজ্ঞেস না করে মন দিয়ে কাজ দেখে। প্রথম দিন মোটামুটি সবার সাথে অল্প বিস্তর আলাপ করিয়ে দেয় ম্যাডাম। রাফসানের প্রথম দিনের অফিসটা ভালোই কাটে। অফিস ছুটির পর সে সরাসরি বাড়ি না গিয়ে বন্ধুদের সাথে দেখা করতে যায়। কি রে রাফসান, আজকাল তো তোকে দেখাই যায় না, কোথায় থাকিস সারাদিন? আরে দোস্ত, নতুন চাকরি পেয়েছি, তাই একটু কাজে ব্যস্ত আছে। জীবনটা এখন রুটিনে চলে গেছে। তাহলে চাকরি পাওয়ার পার্টি কবে দিচ্ছিস আমাদের? বড় চাকরি যখন পেয়েছিস তখন তো খাওয়াতেই হবে। আগে প্রথম মাসের বেতনটা পাই, তারপর জব বেশ পার্টি হবে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাত 11টার দিকে রাফসান বাড়ি ফেরে। কলিং বেল বাজাতেই ইমরান সাহেব দরজা খুলে দেন। রাফসান, এই তো রাতে কোথা থেকে এসেছিস তুই? বাড়ির কি কোনো নিয়ম কানুন নেই? অফিস থেকে আসি আব্বা, নতুন জয়েনিং তো, তাই ট্রেনিং করার জন্য একটু দেরি হলো। যা গিয়ে আগে ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি চল, সবাই তোর জন্য অপেক্ষা করছি। অবন্তীও এখনো খায়নি। হ্যাঁ আসি আম্মা। রাফসান রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হতে যায়, ঠিক তখনই অবন্তী সামনে এসে দাঁড়ায়। অফিস তো সন্ধ্যা 6টায় ছুটি হয়, এতক্ষণ বাইরে কি করলে? কার সাথে ছিলে তুমি? সেটা তুমি না জানলেও হবে। দেখি সরো, পথ ছাড়ো। আর তুমি তো বললে কারো পার্সোনাল ব্যাপারে নাক না গলাতে। আচ্ছা, তুমি কি করে জানলে সন্ধ্যা 6টায় অফিস ছুটি হয়? জানবো না কেন, আজকাল সবাই বোঝে নতুন জয়েনিং হলেই সন্ধ্যার পরে কাউকে অফিসে রাখে না, সব 6টায় করে দেয়। ভালোই বোঝো দেখছি, সরো। রাফসান অবন্তীকে সরিয়ে নিচে নামে। অবন্তীও তার পিছু পিছু নিচে নামে। সবাই মিলে রাতের খাবার খায়। রাফসান, আগামীকাল সন্ধ্যায় তোরা হানিমুনে যাবে কক্সবাজারে। এখানে 2টা টিকিট রাখা আছে। এখন শীতের সময়, তাই হানিমুনের জন্য কক্সবাজার একদম পারফেক্ট জায়গা। কিন্তু আব্বা, আবার নতুন চাকরি, জয়েনিংয়ের পরদিন কি ছুটি দিবে ওরা? তুই গিয়ে ওদের কাছে ছুটি নিবি, আর তুই চাইলে ফোনে 10 দিনের ছুটি নিতে পারিস, না বলতে পারবে না। তা কি করে হয়? নতুন চাকরি, মনে হয় না ওনারা এই আবদার মানবেন। ফোন করে দেখিস, আর যদি না মানে তাহলে এমন চাকরি করার দরকার নেই। চাকরি বাতিল করে দিবি, তাও হানিমুনে যাওয়া বন্ধ করা যাবে না। আমি যা বলছি তাই হবে। ইমরান সাহেব আর নাসিমা বেগম খাওয়া শেষ করে উঠে চলে যান। ঠিক সেই সময় চাচিমা রাফসানের কাছে এগিয়ে আসে। রাফসান, তোমাকে একটা কথা বলি শোনো। তুমি হানিমুনে যাও কক্সবাজার। আমার বোনের মেয়ে রিতা এখন কক্সবাজারে ওর মেজো খালার বাড়িতে আছে। তুমি সেখানে গিয়ে অবন্তীকে দেখিয়ে রিতার সাথে ঘোরাঘুরি করবে। ব্যাস, অবন্তী তোমাকে ওখান থেকেই ডিভোর্স দিয়ে দেবে। চাচিমা, তোমার প্ল্যান মতো কাজ করলে বাপের হাতের মায়ের একটাও মাটিতে পড়বে না। আব্বা জানলে আমাকে জ্যান্ত কবর দিবে। তবে আমার মনে হয় রিতা তোমার কাজে আসবে রাফসান। তুমি চাইলে আমি রিতাকে কক্সবাজারে তোমাদের হোটেলে পাঠাতে পারি। ও বেশ চতুর মেয়ে। রাফসান এখন তো ভেসে গেছে। চাচিমা আর ভাবি দুজনে একটু পেছনে ঘুরে দেখো তো। তোমরা আগে এনেকে ম্যানেজ করো, আমি গেলাম। চাচিমা আর ভাবি পিছনে দাঁড়িয়ে দুজনকে থমকে যায়। সেখানে নাসিমা বেগম রাগে অগ্নিশর্মা হয়ে দাঁড়িয়ে আছে। রাফসান দ্রুত সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যায়। ঠিক তখনই নাসিমা বেগম কথা বলে। নতুন বউ বাড়িতে এসেছে, তাকে সাহায্য করবে, কি করে সবার সাথে মানিয়ে নেবে, তা না করে বরং রাফসানকে ভুলভাল শিখিয়ে দিচ্ছ তোমরা। রাফসান এমনিতেই অবন্তীকে বউ হিসেবে মেনে নিচ্ছে না, অবন্তীর বয়স বেশি বলে। আর তোমরা দুজনে এখানে রাফসানকে সাহায্য করছো। ভাবি, আমরা তো আসলে দুষ্টুমি করছি রাফসানের সাথে। হ্যাঁ আম্মা, আমরা দুষ্টুমি করছি। দেখছিলাম রাফসান আমাদের সাথে সত্যিটা বলে কিনা। কিন্তু রাফসান তো অবন্তীকে ভালোবাসে। বড় বউ, তুমি আমাকে বোঝাতে এসো না। আমি জানি রাফসান কাকে ভালোবাসে আর কাকে বাসে না। ওর বাবা জানতে পারলে কিন্তু অনেক সমস্যা তৈরি হয়ে যাবে। ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি অবন্তীকে আমি সাপোর্ট করব। অবন্তী থাকবে আমার বাড়ির বউ হয়ে। হ্যাঁ আম্মা, আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি অবন্তীর সাথে রাফসানের সংসার করতে হবে।
আমরা সবাই মিলে রাফসানকে বাধ্য করব অবন্তীকে মেনে নিতে। নাসিমা বেগম অনেক খুশি হয়ে ওনাদের ক্ষমা করে দেয়। রাফসান মনে মনে হাসে ওনাদের কথা শুনে। সে রুমে এসে দেখে অবন্তী ফোনে কারোর সাথে প্রচণ্ড ঝগড়া করছে। রাফসান ঝগড়া শুনে দরজার বাহিরেই দাঁড়িয়ে থাকে। রাজ, তুমি আমাকে আর কোনো সময় ফোন করবে না। তোমার মতো চিটার বাটপার জীবনে আমি খুব কমই দেখেছি। তোমার জন্য আমি আমার স্বামীর সাথে মিথ্যে অভিনয় করেছি। বাবা ঠিকই বলেছিল, তোমার থেকে রাফসান হাজার গুণে ভালো। তোমার সব কুকর্মের ছবি আর ভিডিও আমার বন্ধুরা আজ আমাকে দিয়েছে। সেই দিন আমাদের বিয়েটা ভেঙে যাওয়াতে আমার অনেক লাভই হয়েছে। আমি তোমার সব কিছু ব্লক করে দেবো এক্ষুনি। ফোন কাট, ছাগল কোথাকার। অবন্তী ফোনটা রেখে অনেক জোরে জোরে নিঃশ্বাস নেয়। রাফসান ঘরে ঢুকে পানির গ্লাস হাতে নিয়ে অবন্তীর সামনে গিয়ে দাঁড়ালো। নাও, পানি খেয়ে নাও। অবন্তী গ্লাসটা হাতে নিয়ে এক চুমুকে সবটা পানি খেয়ে নেয়। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, তবে আগামীকাল হানিমুনে যাওয়াটা বন্ধ করতে হবে। আমাদের মধ্যে কোনো রকম ভালোবাসা নেই, তাহলে হানিমুনে গিয়ে শুধু শুধু টাকা অবশ্যই ছাড়া কিছুই হবে না। ভালোবাসা আজ নেই তো কী হয়েছে, কাল হয়তো হয়ে যাবে। আর না হলেও ভালোবাসতে বাসতে ভালোবাসা তৈরি হয়ে যাবে। এখন আমরা হানিমুনে যাব, কেমন? না, সেটা তৈরি হবে না, কারণ জুনিয়র বর আর সিনিয়র বউয়ের মধ্যে ভালোবাসা তৈরি হয় না। ঠিক আছে, তুমি নিজেকে আমার থেকে সিনিয়র মনে করো। তুমি যা বলবে আমি তাই শুনবো। তাহলে তো আর সিনিয়র জুনিয়র রইলো না, তাই না? আর তারপরেও যদি আমার প্রতি তোমার ভালোবাসা তৈরি না হয় তাহলে চলেই যাবো এমন। ঠিক আছে, তাই হবে। অবন্তী খুশি হয়ে রাফসানকে জড়িয়ে ধরে। অবন্তী ওর সব শক্তি দিয়ে জড়িয়ে ধরে রাখে। অবন্তী চুলের গন্ধটা রাফসানকে পাগল করে দিয়েছে। এক প্রকার অবন্তী রাফসানকে নিয়ে সোজা খাটের উপর চলে যায়। অবন্তী রাফসানকে একের পর এক কিস করে যাচ্ছে। রাফসান ছাড়াতে যাচ্ছে, কোনো লাভ হয় না, বরং রাফসান উল্টো অবন্তীকে জড়িয়ে ধরে কিস করতে থাকে। প্রথমে দুজন দুজনকে আপন করে নেয়। দুজনের মধ্যে এমনভাবে মিলন হবে তারা দুজনে বুঝতে পারে না। অবন্তী রাফসানের বুকের উপর শুয়ে আছে। ভালোবাসার আর কোনো কিছুই বাকি আছে? তোমার মাঝে মায়া আছে, কি করে তুমি এমনটা করলে? বলেছি না, ভালোবাসতে বাসতে ভালোবাসা হয়ে যাবে। তবে তোমাকে আমার কিছু অতীতের কথা বলার ছিল। থাক, শোনা লাগবে না, কারণ আমি তোমার অতীত জেনে কি করব? আমি তো তোমাকে ভালোবেসেছি। বলেই রাফসান অবন্তীকে জড়িয়ে ধরে। আজকের রাতটা তাদের কাছে বাসরের রাত মনে হয়। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারা নিচে যায়। ইমরান সাহেব হাতে টিকিট ধরিয়ে দেন। তখনই উপর থেকে চিৎকার শোনা যায়। রাফসান দৌড়ে গিয়ে দেখে অবন্তী নিচে পড়ে আছে আর পা দিয়ে রক্ত চড়ছে। অবন্তী এমনটা কি করে হলো? কিছু বলতে পারবো না, এখানে কাজ ভাঙা পড়েছিল, আমি পাড়া দিতেই পায়ে ঢুকে গেছে। রাফসান অবন্তীকে নিয়ে হাসপাতালে চল। রাফসান অবন্তীকে কোলে তুলে নেয়। নাসিমা বেগম পাটা একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছেন। অবন্তীকে নিয়ে দ্রুত হাসপাতালে আসে তারা। ডক্টর পা ড্রেসিং করে ব্যান্ডেজ করিয়ে দেন আর এক সপ্তাহ ফুল বেড রেস্টে থাকতে বলেন। অবন্তীকে নিয়ে তারা বাড়িতে ফিরে আসে। দরজার সামনে কাঁচ ভাঙা কে ফেলেছে? বলতে পারছি না। নিশ্চয় বাড়ির মধ্যে কেউ একজন হবে, সেটা কে ধরতে পারে? বাবা যখন নিচে আসি তখন তো চাচিমাকে ওই দিকে যেতে দেখেছি। তখনই চাচিমা কিছু বলতে যাচ্ছিলেন আর অবন্তী বলে ওঠে, বাবা চাচিমা আমাকে বলেছে কাজ ভাঙা নিচে পড়ে আছে, তুমি দেখে এসো কেমন? আমি খেয়াল করিনি, আমাকে ক্ষমা করে দিন, এখানে চাচিমার কোনো দোষ নেই। অবন্তীর কথা শুনে তখনই যেন চাচিমা হাঁপ ছেড়ে বেঁচেছে। আচ্ছা, আমি বুঝতে পারছি, বাড়ির সবাই এখানে আসো। আমি একটা কথা বলে দেই, অবন্তীকে আমি রাফসানের বউ করে এনেছি। অবন্তী বড়, তাতে আমি কোনো সমস্যা দেখি না। এতে করে কারো কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো। না ভাই, কারো কোনো সমস্যা নেই। বড় বৌমা আমাকে বলেছে ব্যাপারটা। অবন্তী অনেক ভালো মেয়ে, তাই নিজের ওপর দোষ নিয়ে গেছে। হ্যাঁ বাবা, আমার বোন অবন্তী সত্যিই ভালো মেয়ে। ভাইজান, আমাকে ক্ষমা করে দিন, আমি ইচ্ছে করে এমন কাজ করেছি, আমাকে ক্ষমা করে দিন। না, তোমার কোনো ক্ষমা নেই, তুমি চিন্তা করে কাজটা করার দরকার ছিল। ক্ষমা করা মহৎ গুণ, যা সবার মাঝে থাকে না। অবন্তী তো নিজেই ক্ষমা করে দিয়েছে, এখানে আমাদের ক্ষমা না করার কি আছে? তাহলে আজ থেকে আমাদের সংসারে সবাই সবাইকে সাহায্য করবে, কেমন? ইমরান সাহেব আরও কিছু কথা বলে। এরপর অবন্তীকে নিয়ে রাফসান রুমে আসে। অবন্তীকে খাটের উপর শুয়ে দেয়। সত্যি বাবা,
মায়ের সিদ্ধান্তগুলি সবসময় সঠিকই হয়। ওনারা সন্তানের জন্য কখনো খারাপ সিদ্ধান্ত নেয়ই না। আমি আজ অনেক ভাগ্যবান তোমার মতো স্বামী পেয়ে। কথা কম বলে শুয়ে থাকো, বরং আমি লাকি তোমাকে বউ হিসেবে পেয়ে। দেখতে দেখতে অবন্তীর পা ভালো হয়ে যায়। রাফসান অবন্তীকে অনেক সেবা যত্ন করে। এখন মোটামুটি তাদের মাঝে কোনো ঝগড়া হয় না। রাফসান অফিসে ঠিকমতো কাজ করছে। রাফসান, আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে হয়েছে, তোমাকে ওনার কেবিনে যেতে বলেছে। যাচ্ছি ম্যাম। রাফসান কেবিনে গিয়ে বলে, মে আই কামিন? ভিতরে থেকে আওয়াজ আসে, ইয়াস কামিন। ভিতরে ঢুকে রাফসান তো অবাক, কারণ তার সামনে অবন্তী বসে আছে। অবন্তী, তুমি? এটি তো আমাদের কোম্পানি, আর বাবা তোমাকে চাকরিটা দিয়েছে। এসব, আজ থেকে তুমি এখানে বসবে। বাবার অবর্তমানে সব কিছু তুমিই সামলিয়ে নেবে। না, তা কি করে হয়? তুমি বসো, আমি তোমাকে সাপোর্ট করব। দুজনে একসাথে রোজ অফিসে আসবো আর যাব। তোমার বন্ধুরা যদি তোমাকে নিয়ে মজা করে? ওদেরকে বুঝতে দেব নাকি? তুমি আমার বড়, আর তুমি আমার থেকে ছোট, কথাটা ভুলে গেলে? হ্যাঁ, মনে পড়েছে। যদিও বোঝে, তাতে আমার কি? তাছাড়া জীবনটা আমার, আমি সুখে থাকলে হয়েছে। আর সিনিয়র বউ হলে ভালোই হয়, কি বলো? চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিই। অবন্তী বাইরে এসে রাফসানকে ওর বর বলে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। অবন্তীকে নিয়ে এখন সময়টা খুব ভালোই যাচ্ছে। বাড়িতে ছোট্ট একটা পার্টি দিয়ে অবন্তী আর রাফসানের বিয়ের খবরটা সব বন্ধু আর আত্মীয় স্বজনদের মাঝে পৌঁছে দেয় তারা। দেখতে দেখতে 8 মাস শেষ। অমনি নাসিমা বেগম এসে বলেন, রাফসান, আমি কি ডিভোর্সের কাগজ তৈরি করব? কার ডিভোর্সের কাগজ? তোর আর অবন্তীর। কি বলছো তুমি? কেন মনে নেই? বিয়ের আগে কি বলেছিলি? ভুল হয়ে গেছে, সেটা তো ভাবির জন্য বলেছিলাম। ভাবি বলছিল অবন্তী ভালো না, কালো ইত্যাদি। এখন এসবের কোনো দরকার নেই। আর কিছুদিন পর দাদি হবে, দাদি। কথাটা বলে রাফসান চলে আসে। অবন্তীর সাথে এখন সময়টা ভালোই কাটছে। দুজনের মিলেই সুন্দর করে সংসার করছে।